তো ত্রিভুজ মানে বিভিন্ন প্রকার ত্রিভুজের মধ্যে আমরা স্ক্রিনে কয় ধরনের ত্রিভুজ লিখে রাখছি দেখেন তো দেখি কয়টা ত্রিভুজ আছে। 5 ধরনের। 5 ধরনের ত্রিভুজ আছে, হ্যাঁ। আচ্ছা, এর বাইরে আপনারা আরো যে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে সেগুলো সম্পর্কে জানেন যে আরো কোন কোন ধরনের ত্রিভুজ থাকতে পারে? বলেন তো আমাকে, জি। একটু দেখে বলতে পারেন কিনা? পারবেন বলতে? এই কয়েকটা বাদ দিয়ে বিষমবাহু, সমদ্বিবাহু, সমবাহু, সমকোণী, বুঝতেছে। সমকোণী সমদ্বিবাহু, এই কয়েকটা, এই 5টা বাদ দিয়ে আরো কি কি হতে পারে? কারো কি কোনো ধারণা আছে কোন ধরনের ত্রিভুজ হতে পারে? স্থলকোণ, সমকোণ, কি হতে পারে বলেন তো? সূক্ষ্মকোণ। এগুলো ত্রিভুজ হবে। মানে স্ত্রীলোকোণ সমকোণ এগুলো তো কোণ, ত্রিভুজ না তো এগুলো। সরি। কোণ তো আলাদা, ত্রিভুজ। ত্রিভুজ তো আলাদা। কোণ আর ত্রিভুজ দুটো আলাদা না? আলাদা জিনিস না? তারপর ত্রিভুজ জানা নেই, ভুজ জানা আছে, সপ্তভুজ, অষ্টভুজ, ওকে, তো দেখেন বড়ভুজ। আমি আমি আলোচনাটা কন্টিনিউ করি। একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। নচেত কিন্তু এগুলো স্যার, আপনাদের গোলমাল হয়ে যাবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর আর একটু কথা ছিল যে হ্যাঁ। ওই গত 2 দিন আগে যে একটা ক্লাস নিয়েছিলেন আচ্ছা ত্রিভুজের, আহ, ওই জ্যামিতির, সেখানে কিছু এই আমাদের কিছু ওই যে, কিছু অঙ্ক, কিছু জ্যামিতি ওই সলভ করার দরকার ছিল। সেখানে আচ্ছা কিছু প্রবলেম। এটা কি একটু শেষে লাস্টে, ক্লাসের লাস্টে একটু সময় দিবেন কিনা? আচ্ছা, আমরা হচ্ছে প্রথম থেকে শুরু করছি জ্যামিতির ক্লাস। রেখা আমি মানে ঠিক করে বিন্দু, রেখা, কোণ, ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, তারপরে হচ্ছে বৃত্ত। আবারও আমরা কিন্তু মানে ওই টপিক গুলোতে আবারও ফেরত যাব, হ্যাঁ। প্রত্যেকটা টপিক আমরা আলোচনা করব। তো যে শীটটা আমি আপাতত আপনাদেরকে দিছি, ওই শীট থেকে বেশ কিছু অঙ্ক আপনাদেরকে করে দিছি, এবং বাকি যেগুলো আছে এগুলো একটু ধীরে ধীরে করার চেষ্টা পারছি, করেন। আর সব করতে জ্যামিতির পারছি। পূর্ণাঙ্গ একটা শীট আমি আপনাদেরকে দিব। তো মোটামুটি আমার 1000 অঙ্ক সম্বলিত যে শীটটা, সেটা অলরেডি মানে কাজ প্রায় শেষ হয়ে গেছে, হ্যাঁ। তো পুরো শীটটাই আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চিন্তা করতেছি, যে পুরোটাই আমি একবারে দিয়ে দিব। দিয়ে ওখান থেকে অঙ্কগুলো প্র্যাকটিস দেবো আপনাদেরকে, এবং ওই প্র্যাকটিস অনুযায়ী আপনারা হচ্ছে বাসায় করবেন। ধরেন 20টা বা 30টা দিলাম, সেই অনুপাতে আপনারা পরীক্ষা দিয়ে দিবেন। আর যখন যে চ্যাপ্টার আলোচনা করব সেটা তো আলোচনায় থাকবেই, পাশাপাশি আমি বেশ কিছু অঙ্ক যেগুলো পরীক্ষায় আসতেছে সেগুলো সেখান থেকে মার্ক করে দিব, এবং ওগুলো প্র্যাকটিস করে ওগুলো থেকে আমরা পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করব। তো এইভাবে আমরা সামনের আর দিকে চালাবো আশা করা যায়, হ্যাঁ। স্যার, তো স্যার আরেকটা কথা হলো যে চিটটা দেওয়ার পরে এই হ্যাঁ, একটা ক্লাস ওই যে আমাদের সলভ ক্লাস একটা রাখেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এভাবেই আমরা সাধারণত চালাই ক্লাসগুলো। তো খেয়াল করে দেখেন, আরো এছাড়াও আরো কি কি ধরনের ত্রিভুজ হতে স্যার, পারে দেখেন। সাউন্ডটা একটু কম আসতেছে। আচ্ছা, সাউন্ড কি একেবারেই কম নাকি, না মোটামুটি শোনা যাচ্ছে? স্যার, স্কুল যাওয়ার মোটামুটি পরে শোনা কি যাচ্ছে। এটাই আমাদের প্রথম ক্লাস? হ্যাঁ। স্যার আপনি এটা ক্লাস এটা নেন এটা স্যার, হচ্ছে এত কথা মানে বললে তো জ্যামিতি ক্লাস সংক্রান্ত, করা যাবে না। জ্যামিতি সংক্রান্ত সেকেন্ড ক্লাস ধরতে পারেন। তো হয়তো মানে নতুন দু একজন থাকতে পারেন এই গ্রুপে। তো জি স্যার, আপনাদেরকে আমি আমি নতুন। অবশ্যই আলাদা করে দিব, শিফট করে দিব। তো জ্যামিতি যেহেতু শুরু হয়েছে, এই গ্রুপটাতে একদম নতুন, তো সেক্ষেত্রে এই জন্য আমি আপনাদেরকে এখানে যুক্ত করে দিছি। সম্ভবত কয়জন আছেন আজকে এই ক্লাসে? 2জন বা 3জন আমি থাকতে আছি। পারেন। হ্যাঁ, আপনি আছেন, আরো হয়তো দু একজন আছেন। আমি আছি। তো হ্যাঁ, জ্যামিতি প্রথম থেকেই শুরু হয়েছে বিধায় আপনারা এখানে জ্যামিতি কয়েকটা ক্লাস করেন। তারপরে হচ্ছে আমি পরের ব্যাচে আপনাদেরকে শিফট করব। ওই ব্যাচে অলরেডি 42, 43, 44 জনের মতো হয়ে গেছে, হ্যাঁ। আমি আর 7-8 জন হুম, হইলে আমি শিফট করে দিব আপনাদেরকে নতুন ব্যাচে। একেবারে 50 হয়ে গেলে আমি শিফট করে দিব। তো দেখেন, আমি ঠিক শুরু আছে। করতেছি। জ্যামিতি যেহেতু প্রথম দিকের ক্লাস এগুলো, এই জন্য আপনাদেরকে এক্সেস দিচ্ছি আর কি এই গ্রুপটাতে। তো দেখেন আমি আরো বলি আপনাদের। তো বিষমবাহু যে ত্রিভুজ, এই ত্রিভুজটার বাহুগুলো কি কোনোটা কি বলেন তো সমান? কোনো এক বাহু আরেক বাহুর সাথে কি সমান? না, অসমান। অবশ্যই না। এটা যদি 5 হয়, এটা হবে 6, এটা হবে 7। এটা যদি 8 হয়, এটা হবে 10, এটা ধরেন হইলো 25। এরকম হতে ভালো। পারে না বিষমবাহুর মানগুলো? মানে বাহুর মানগুলো তো এরকম হতে পারে, তাই না? আচ্ছা, এখানে কি কোথাও কোণের কথা বলা আছে? কোথাও কি কোণের কথা বলা আছে বলেন তো দেখি? না। না স্যার, না স্যার। সবগুলোই কি বলেন? আছে সেই সবগুলো কি? ত্রিভুজ। ভুজ। সবগুলো ত্রিভুজ। ত্রিভুজ। তো এখন ঘটনা হচ্ছে, ত্রিভুজ যেহেতু সবগুলো, সেক্ষেত্রে বলেন তো প্রত্যেকটাই কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 180 180 ডিগ্রি। ডিগ্রি। 180 ডিগ্রি, বা আমরা বলি কত সমকোণ?
দুই সমকোণ। দুই সমকোণ। দুই তাহলে সমকোণ। প্রত্যেকটাই আমাদের 180 ডিগ্রি বা দুই সমকোণ তৈরি করবে, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। আচ্ছা, এখন আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, দেখেন ভালো করে মনে রাখবেন। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আমরা এবার অঙ্কন করব। তো আমি অঙ্কন করলাম, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ধরেন ভূমি, আর এইটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, যদি এই ত্রিভুজটা সমদ্বিবাহু সমকোণী হয়, আচ্ছা বলেন তো দেখি, এই কোণটা কত ডিগ্রি? স্যার এটা যদি সাউন্ড এ হচ্ছে। হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, বলেন তো কোণ এ এর মান কত? বলতে পারবেন কেউ? হিসাব করে বলতে। 45। 45। অবশ্যই কত 45। ডিগ্রি? 45 ডিগ্রি। এটা বি 90। আচ্ছা, এইটা এইটা আচ্ছা, আপনাদের সাউন্ডটা আমি কম শুনতে পাচ্ছি, আপনাদের সাউন্ডটা একটু বাড়াই দিই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তাহলে বলেন দেখি আপনারা, কে কে বোঝেন নাই এটা? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ এ এর মান কত ডিগ্রি? 45 ডিগ্রি। বলেন তো কোণ 45। সি এর মান কত ডিগ্রি? 45। 45 ডিগ্রি। 45। বলেন তো কোণ বি এর মান কত ডিগ্রি? 90। 90। অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, কে জানি টেক্সট করছে, আমি একটু দেখি। ওকে, আচ্ছা, ঠিক আছে, দেখি আমি, হ্যাঁ। ওকে, তাহলে খেয়াল করে দেখেন, আমরা যেটা করব সেটা হলো যে এই যে বাহু দুটো, এই বাহু দুটো সমান হওয়ার কারণে এই কোণ দুটো পরস্পর কি হয়েছে বলেন তো? সমান হয়েছে। ঠিক আছে, এই বাহু দুইটা মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হওয়ার কারণে কোণ এ এবং কোণ সি এর মান পরস্পর সমান হয়েছে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ আমরা যখন অঙ্কন করব, তখন বলেন তো দেখি, আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করার সময় এই একটা কোণ সমকোণ হবে, আর আমাদের কি হবে, বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, এইটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা বলেন দেখি, এখন কি বলা সম্ভব কোণ এ এর মান কত? এটা কি বলা সম্ভব বলেন তো? 45 না ডিগ্রি। স্যার। 45। বলা সম্ভব, আমি সমকোণী ত্রিভুজের কথা বলছি, সমদ্বিবাহু সমকোণী না। ও, এখন কি বলা সম্ভব? বলা সম্ভব না, তাই না? কেন সম্ভব না? জি স্যার। কেননা এখানে কোণ সি, এটা যদি কোণ বি হয়, তাহলে কোণ এ আর কোণ সি এই দুটো মিলে কত ডিগ্রি হবে? 90। 90 ডিগ্রি হবে। সেক্ষেত্রে কোণ এর মান যদি 50 ডিগ্রি হয়, বলেন তো কোণ সি এর মান কত ডিগ্রি? 40। 40 ডিগ্রি। এইটা তখন বলা সম্ভব। কিন্তু আমাদের যদি প্রশ্ন করা হয়, এরকম একটা প্রশ্ন আসছে বিধায় আমি আপনাদেরকে বললাম যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্ম কোণের মান কত হয়? বলেন তো দেখি উত্তর কত? 90 মান 45 ডিগ্রি। 45 ডিগ্রি। আমি আবারও বলতেছি, প্রশ্নটা শুনেন। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্ম কোণের মান কত? সূক্ষ্ম কোণ বলতে কি বোঝায় বলেন তো? 90 ডিগ্রি 90 অপেক্ষা ডিগ্রি। ছোট। 90 ডিগ্রি আছে মানে মানে হচ্ছে, আমরা যদি সমদ্বিবাহু তৈরি করি, এইভাবে যদি আমরা সমদ্বিবাহু মানে এই বাহুটা আর এই বাহুটা সমান তৈরি করি, তাহলে কিন্তু এই 90 ডিগ্রির সাথে এই যে দুটো কোণ উৎপন্ন হয়, এই দুটোর এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এই জন্য আমরা বলতে পারি সূক্ষ্ম কোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। আর এটাও সূক্ষ্ম কোণ, এটাও সূক্ষ্ম কোণ, কিন্তু যেহেতু এটা সমদ্বিবাহু সমকোণী বা সমকোণী সমদ্বিবাহু, এই জন্য আমরা বলতে পারি 90 ডিগ্রি বা সমকোণ বাদ দিয়ে অপর কোণগুলো প্রত্যেকটাই সূক্ষ্ম কোণ এবং 45 ডিগ্রি করে। এটা কিন্তু সরাসরি একটা প্রশ্ন, এই জন্য আমি এটার মানে অ্যান্সারটা আপনাদেরকে এখনই দিয়ে দিলাম। হয়তো প্রশ্ন আসবে আর কি সামনে আপনাদের। তাহলে আমরা দুটো মানে তিনটা জিনিস মানে এখান থেকে দেখেন, মানে দুটো জিনিস এখান থেকে শিখে ফেললাম। একটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তো গতদিন একটু আলোচনা করছি আমরা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তো বলেন তো দেখি, আচ্ছা আমরা একটা একটা করে যাই, হ্যাঁ। আচ্ছা, এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজ এটা, তাহলে যে ত্রিভুজের তিন বাহু অসমান। পরেরটা আসেন সমদ্বিবাহু, বলেন তো সমদ্বিবাহুর ক্ষেত্রে এই দুটো বাহু দুই পরস্পর বাহু সমান কিনা? সমান। অবশ্যই সমান। আচ্ছা বলেন তো এই দুটো বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে বলেন তো এই কোণ দুটো পরস্পর সমান হবে কিনা? অবশ্যই। জি হ্যাঁ। স্যার। অবশ্যই সমান হবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমরা বলতে পারি কোণ বি ইকুয়াল টু কিন্তু আমাদের কোণ সি। এটা কিন্তু একটু মনে রাখতে হবে আপনাদের। অর্থাৎ কোণ বি আর কোণ সি পরস্পর সমান। ওকে, গেল এটা। দেখেন, এবার আমরা পরেরটাতে আসতেছি। তো এক্ষেত্রে আমি যদি বলি যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের মানে সমান সমান যে কোণ আছে, এটার একটা 50 ডিগ্রি।
তাহলে বলেন তো কোন সি এর মানও কত হবে? 50, 50 ডিগ্রি। তাহলে বলেন তো কোন এর মান কত হবে তখন? 80 ডিগ্রি। 80 ডিগ্রি। এই সম্পর্কিত প্রশ্নও কিন্তু হতে পারে, মানে কোন সংক্রান্ত। আমরা কিন্তু ত্রিভুজ শিখতেছি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা একটু পরেই চলে যাব। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ কত ডিগ্রি? 90। 90 আর বাকি দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা বলেন তো সমকোণী ত্রিভুজের ইংরেজি কি? হুম রাইট রাইটিং রাইট রাইট ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ইংরেজি কি? রাইট থ্রি ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল। রাইট রাইট ট্রায়াঙ্গেল। তাহলে ত্রিভুজের ইংরেজি কি? ট্রায়াঙ্গেল থ্রি ট্রায়াঙ্গেল। অ্যাঙ্গেল। কোণের ইংরেজি কি বলেন? কোণের ট্রায়াঙ্গেল। ইংরেজি কি? ড অ্যাঙ্গেল মানে কোণ। অ্যাঙ্গেল। ডি আর ত্রিভুজ, ত্রিভুজ অ্যাঙ্গেল হচ্ছে হ্যাঁ কি? ট্রায়াঙ্গেল। থ্রি ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল। ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখতে হবে একটু। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে দেখেন, এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই বাহু আর এই বাহু পরস্পর সমান। গেল এটা। আমরা জাস্ট একটু ধারণা নিচ্ছি। আমরা এবারে অঙ্ক করব, হ্যাঁ। আমি কিন্তু অলরেডি আপনাদের পার্ট ওয়ানে এই অঙ্কটা অলরেডি আমি করে দিছি, হ্যাঁ। তো তারপরেও আমি যেহেতু লাইভ ক্লাসে আলোচনা করিনি, এই 3 জন্য বর্গ আলোচনাটা মিটার। করতেছি। তো দেখেন, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে ভিভিআই আমরা দিতে পারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে, বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহু, একটা 5 আর একটা 6 আর একটা 7। বলা হচ্ছে নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আচ্ছা, নিকটতম বর্গমিটার মানে কি? মানে ধরেন অ্যান্সার যদি আসে কাছাকাছি। 5.75, তাহলে এটাকে আমরা 6ও বলতে পারি। আবার অ্যান্সার যদি আসে 5.23, তাহলে এটাকে আমরা 5ও বলতে পারি। মানে ব্যাপারটা হচ্ছে 5.5-এর যদি বেশি হয়, এটাকে 5.51 6। হয়, তাহলে এটাকে 6 বলা যায়। এগুলো হচ্ছে ডাটা রাউন্ডিং করে কাছাকাছি যে সংখ্যাটা আছে সেটা লেখা। তো যাই হোক, এই জন্য নিকটতম বলা হচ্ছে এখানে। এবার আসেন, যেহেতু আমরা দেখতে পাচ্ছি, বলেন তো এটা 5 ধরনের ত্রিভুজের মধ্যে কোন ধরনের ত্রিভুজে পড়ছে এটা বলেন তো? বিষমবাহু। বিষমবাহু। এটা কি বুঝতে পারতেছেন সবাই? হ্যাঁ জি জি স্যার স্যার। মানে কোনো বাহু পরস্পর সমান নয়, এই জন্য এটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে কি জানতে বিষমবাহু। চাইছে? ত্রিভুজের কি জানতে চাইছে? ক্ষেত্রফল ক্ষেত্রফল। ক্ষেত্রফল আচ্ছা বলেন তো দেখি, আমরা বলতে পারি, এখানে উপরে আমরা লিখবো যে আমরা জানি, আমরা কিন্তু কিছুক্ষণ পরে চার্ট দিয়ে দিব একটা আপনাদের, যে কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। তাহলে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি বের করতে চাই, বলেন তো এস ক্ষেত্রফলের ইন্টু সূত্রটা কি? রুট ওভার এস এস ইন্টু এস এস মাইনাস এ মাইনাস এ, এস মাইনাস ইন্টু বি, এস মাইনাস বি এস ইন্টু এস মাইনাস সি। মাইনাস সি। ঠিক আছে, এটা রুট হচ্ছে ওভার। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বিষমবাহু নির্ণয়ের সূত্র। এখন ত্রিভুজের যদি ক্ষেত্রফল। আপনারা বলেন যে এখানে এস মানে কি, এ মানে কি, বি মানে কি, সি মানে আস্তে কি, তাহলে মনে রাখবেন এস অর্ধ মানে হচ্ছে পরিসীমা। অর্ধ পরিসীমা। মনে রাখতে হবে এস পরিসীমা। মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ অর্ধ পরিসীমা। এ মানে হচ্ছে প্রথম বাহু, বি মানে দ্বিতীয় বাহু, আর সি দ্বিতীয় মানে বাহু। তৃতীয় বাহু। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। সূত্রটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন সূত্রটা আমি যে লিখলাম? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দেখে নেই যে লাইনে কয়জন আছে। ওকে, 34। তো ঠিক আছে, আমরা একটু দেখি। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা একটু ভালো করে মনে রাখতে হবে। আমি আর একটু লিখে দিচ্ছি। আমরা এখানে লিখবো শুরুতে অঙ্কটা করার সময়, যে আমরা জানি এরিয়া। বলেন তো এরিয়ার বাংলা কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। তাহলে আমরা টান দিয়ে সি লিখবো এখানে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস প্লাস সি বি ভাগ প্লাস 2। মনে রাখতে হবে, এস অর্ধ মানে পরিসীমা। অর্ধ পরিসীমা। এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ তার পরিসীমা। মানে এখানে আমরা দেখতেছি যে এর মান 5, বি এর মান 6, আর সি এর মান 7। তাহলে আমরা বলতে পারি 5 প্লাস 6 প্লাস 7 ভাগ হচ্ছে 2। তাহলে 5, 6, 11 আর সাথে 18, 18কে 2 দ্বারা ভাগ করলে বলেন তো 9। কত হয়? 9। 9 9। তাহলে আমরা এস এর মান কত পাইলাম? 9 পাইলাম। তাহলে মান আমরা এবারে বসাই দিব। তাহলে এস এর মান আমরা 9 পাইছি। বলেন তো এস মাইনাস এ মানে 9 মাইনাস 5 কিনা, বা 9 মাইনাস 5 কিনা? এর মান কত? 5। আবার 9 মাইনাস কত হবে বলেন? 6। 6। 6 আবার 9 মাইনাস কত হবে বলেন? 7। 7। 7 ঠিক আছে, এটা হবে। তাহলে রুট করে দিলাম। তাহলে 9 ইন্টু 9 থেকে 5 গেলে 4,
9 থেকে 6 গেলে 3, 9 থেকে 7 গেলে 2। তাহলে আমরা কি করতে পারি দেখেন, এখানে আমরা একটা কৌশল অবলম্বন করতে পারি, অথবা আমরা সরাসরি এটাকে গুণ করে দিতে পারি। তাহলে তিন রুট দিলাম। দুগুণ 6, বলেন তো 9 আর 4 গুণ করলে কত হয়? 36, 36। 36 আর 2 গুণ করলে কত হয়? 72, 72। 72 আর 3 গুণ করলে কত হয়? 216, হ্যাঁ, রাইট। 3 দুগুণ 6 আর 3 সাথে 21, 216, তাহলে 216। তাহলে আমরা 216 এখানে পেয়ে গেলাম। তাহলে 216 কে আমরা কি করব বলেন তো? বর্গ করব, রুট ওভার বর্গমূল করব। বর্গমূল করব। তাহলে আমরা 216 এর বর্গমূল করব। তো বর্গমূল আপনারা নিশ্চয়ই করতে জানেন। তো বর্গমূল করার সময় আমরা কি দিব? জোড়া মেলাবো। তাহলে এক জোড়া, আর এটা ফাঁকা, তাহলে এক দিলাম। এক একে এক, থাকলো কত? এক। 16 আমরা কেটে নামাইলাম, নামানোর পরে এক এক স্যার ডাবল আমরা 2 দিয়ে দিলাম। বলেন, কেউ কিছু বলছেন আমাকে? না, ঠিক আছে তাহলে। জি এবার স্যার আসেন, আপনার এখানে লেখা যদি আমি পরে 5 আসছে। দেই, এখানে যদি আমি 5 দেই, এখানে যদি আমি 5 দেই, 5 5 এ 25, 5 25 এ 125। না, আমাদের বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত দিতে হবে এখানে বলেন তো? 14, 4, 14, 4। তাহলে 4 24 কত হবে? 96, 96। তাহলে কত হয়? 6 6 মিলে গেল শূন্য, 9 আছে 11 মিলাতে 2, তাহলে 20। দশমিক দিয়ে আমরা শূন্য নিতে পারি এখানে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি যদি একটু করে দেই, নিচে যেহেতু জায়গা নাই, ধরেন আমি এখানে করে দিলাম কত, √216। তাহলে 14.69, মানে 14.69 আসছে। আচ্ছা বলেন তো, 14.69, 69 কে আমরা প্রায় 15 লিখতে পারি কিনা? জি স্যার। অবশ্যই। তাহলে অ্যান্সার কত? নিকটতম 15 15। মিটার। 15 ঠিক আছে, 15 মিটার, এটা কিন্তু 24তম বর্গমিটার। বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক। অ্যান্সার হচ্ছে 15 বা 15। ওকে, গেল এটা। আচ্ছা, এবার আসেন আমরা পরেরটাতে যাই, দেখি পরেরটা কি। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু অনেকবার আসছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, যদিও আমি এই লিস্টে রাখছি। এটা কিন্তু আমি অনেকবার আপনাদের করেও দিছি, বিভিন্ন ভিডিওতে এই জি অঙ্কটা স্যার। করে দিছি, বা বিভিন্ন লেকচারে। তো অঙ্কটা তো বোঝেন নাকি, যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা কত? 2 2 সেন্টিমিটার ছোট। 2 সেন্টিমিটার। সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা, তো এই অঙ্কটা কি আমি করে দিব, না আপনারা করতে পারবেন বলেন? স্যার করে পারবো দিবেন। স্যার। আচ্ছা, করে দেই, হ্যাঁ। আচ্ছা, অনেকের প্রবলেম হতে পারে, অনেকে আবার পারেন, কিন্তু তারপরে আমি করে দিচ্ছি। আচ্ছা, বলেন তো এখানে কোন ত্রিভুজের কথা বলা হচ্ছে? সমকোণী। 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 তাহলে শুরুতে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। আচ্ছা, সমকোণী ত্রিভুজের কি হয়? একটা কোণ 90 ডিগ্রি, তাই না? জি স্যার। হ্যাঁ, একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি দুটো সমষ্টি কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এটা আমরা জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আমরা বলে দিতে পারি। আচ্ছা, এবার আসেন, যদি আমি বলি এটা এ, এটা বি, আর এটা সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি অঙ্কন করে ফেলাম, এটাকে কেটে দিলাম। এবার আসেন কন্ডিশন। আচ্ছা, লম্ব লম্ব বলা হচ্ছে, দেখেন ভালো করে দেখেন, লম্ব ভূমি অপেক্ষা কতটুকু বেশি? 2 2 সেন্টিমিটার। ছোট। সেন্টিমিটার। ছোট। লম্ব, ছোট 2 সেন্টিমিটার ছোট। হ্যাঁ, ছোট। বলা হচ্ছে লম্বটা লম্বটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। আচ্ছা বলেন তো, কার মান ধরে নিব আমরা? লম্বের মান ধরে নিব নাকি ভূমির মান ধরে নিব? ভূমি, ভূমি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমরা ধরবো যে, ধরি ভূমি ইকুয়াল টু এক্স। এক্স। এইটা কি আপনারা বোঝেন? ভালো করে একটু আমাকে বলেন তো, যে কোনটা ধরতে হবে, এটাতে প্রবলেম হয় কিনা? কারণ ভূমি অপেক্ষা লম্ব যদি ছোট, অতএব হ্যাঁ, ভূমি ধরতে হবে আমাদের। ভূমি ধরতে হবে, এক্স্যাক্টলি। এই লাইনটা পড়ে কিন্তু আপনাকে বুঝতে হবে। এখানে বলা হচ্ছে লম্বটা ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তাহলে আমি যদি ভূমিকে এক্স ধরে নেই, বলেন তো দেখি লম্ব x-2 হবে কিনা? অবশ্যই। জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে আমাদের লম্ব আমরা এখান থেকে কি পাচ্ছি? x-2 পাচ্ছি। এবার বলা হচ্ছে, আর কিন্তু অতিভুজ এক্স অতিভুজ প্লাস টু ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার কি? এক্স বড়। প্লাস টু। বড় বড়। মানে তার মানে কি, +2 হবে। অতিভুজটা বলেন তো, অতিভুজটা অবশ্যই x+2 হবে, হবে না? x+2। জি এক্স্যাক্টলি। স্যার। এইবার আসেন, পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি এখান থেকে। কি জানতে চাইছে বলেন তো, কি জানতে লম্ব চাইছে? অতিভুজ। অতিভুজ। অতিভুজের অতিভুজ। তাহলে বলেন তো দেখি, আমাদের এক্স এক্স প্লাস স্কোয়ার। টু ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে কিনা? এক্স্যাক্টলি, এটা বের করতে জি হবে। স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি যে, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, একটা ত্রিভুজের অতিভুজ তার উপর যদি আমরা স্কোয়ার করি, স্কয়ার। তাহলে
লম্বর উপর স্কোয়ার প্লাস ভূমি প্লাস তার ভূমির উপর স্কোয়ার, এই দুটোর সমষ্টির সমান হয়। তাহলে অতিভুজ কত এইখানে দেখেন তো দেখি, অতিভুজটা কত এখানে? x+2। x+2, তার উপর আমরা হোল স্কোয়ার করে দিলাম, ইকুয়াল লম্ব কত? x-2, তাহলে x-2 তার উপর হোল স্কোয়ার করে দিলাম। ভূমি কত? x, তাহলে x এর উপর হোল স্কোয়ার করে দিলাম। তাহলে বা কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখেন তো a স্কোয়ার প্লাস a² টু প্লাস টয়েস এ ab প্লাস বি b স্কয়ার। প্লাস বি স্কোয়ার। আর এখানে কি হবে? a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার আমরা এখানে দিয়ে দিলাম। এখন আসেন পুরোটাকে আমরা বাম দিকে নিয়ে আসি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 × 2 = 4x প্লাস 2 × 2 = 4, এই এক্স স্কোয়ার যদি এদিকে 4। আসে মাইনাস এক্স স্কোয়ার, দুঃখিত, মাইনাস এক্স স্কোয়ার হইলো এই 2 × 4x, এদিকে আসলে প্লাস 4x, এই +2 এর উপর স্কোয়ার, তাহলে -4 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, কার জানি নয়েজ হচ্ছে? 0। এত স্যার নয়েজ হচ্ছে বিষয়টা কেন? একটু পরে আসতেছে। আচ্ছা, আমার লেখা পরে আসতেছে, সবারই কি তাই প্রবলেম? স্যার জি পরে স্যার। না আসতেছে। স্যার, ঠিক আছে। আপনাদের কি ঠিক আছে, লেখা কি ঠিক আছে নাকি পরে আসতেছে বলেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, কারো স্যার কারো পরে এরকম আসতেছে। হতে পারে, নেটের প্রবলেমের কারণে এরকম হতে পারে, ঠিক আছে, নেটের প্রবলেমের জন্য এরকম হইতে পারে। হাই হাই, কারেন্ট চলে গেছে, কি যে একটা প্রবলেম এই প্রতিদিনই সময়। বিদ্যুৎ যায়। আচ্ছা, প্রত্যেকদিন এই টাইমে একেবারে রাইট টাইমে বিদ্যুৎটা যায়, বুঝলো, গতকালকেও 9টা 40-এ গেছে, আজকে 9টা 42-এ গেল। আচ্ছা, তো দেখেন কি কি বলা হচ্ছে খেয়াল করে দেখেন। আমরা একটু দেখি এখানে, তাহলে আমরা পুরো জিনিসটাকে বাম দিকে নিয়ে আসছি। হ্যাঁ, দেখেন এই পুরো জিনিসটাকে আমরা কোন দিকে নিয়ে আসছি? বাম দিকে। বামে নিয়ে আসছি। তাহলে বলেন তো এক্স স্কোয়ার কাটা যাবে কিনা? যায়। এক্স্যাক্টলি। আচ্ছা বলেন তো +4 আর -4 কাটা যাচ্ছে কিনা? যায়। হুম, জি স্যার। যাচ্ছে। আচ্ছা, তাহলে কি থাকলো বলেন তো? 4x আর 4x প্লাস কি ফোর থাকে? এক্স মাইনাস ফোর 8x। 8x। আর এখানে -x² ইকুয়াল টু কি? 0। 0। তাহলে জিরো। বা জিরো। এক্স কমন নেওয়া যায় কিনা বলেন তো দেখি, তাহলে 8 - x = 0 হয় না এই লাইনের পর? জি স্যার। অবশ্যই। তাহলে আমরা বলতে পারি হয় x = 0, আবার বলতে পারি অথবা 8 - x = 0, এইট। মানে x = 0 আর 8 - x = 0, আমরা দুটো লিখলাম। তাহলে বলেন তো সুতরাং 8 = x লেখা যায় কিনা? এই x এদিকে গেলে প্লাস হয়ে যায়। যায়। জি তাহলে আমরা স্যার। x এর মান কি পাইলাম? একটা 0 পাইলাম, আর x এর মান একটা কি পাইলাম? 8 পাইলাম। আচ্ছা, তাহলে এক্স আমরা কাকে ধরছিলাম বলেন তো, কাকে ধরছিলাম? ভূমি। ভূমিকে। আচ্ছা, ভূমি। ভূমির মান নিশ্চয়ই কোনো না কোনো একটা মান হবে, কখনো কি 0 হতে পারে? পারে না। মানে আমি যে না। কোনো একটা সংখ্যা যদি বিবেচনা করি, যেটার ভূমি একটা আমরা সংখ্যা ধরে নিচ্ছি, সেটা কি কখনো 0 হইতে পারে? আদৌ পারে না। তাহলে কত হবে মান? 8। 8। এইট। তাহলে এক্স এর মান আমরা কত পাইলাম বলেন, এক্স এর মান আমরা কত পাইলাম? 8। 8। আচ্ছা, তাহলে x - 2 লম্ব, তাহলে 8 থেকে 2 মাইনাস করলে 6। কত হয়? 6 হবে। 6। 6 পাইলাম। 6। আচ্ছা বলেন এবার, এটা অতিভুজ তো 10। x+2 10। ছিল, তাহলে বলেন তো 8 আর 2 কত হয়? 10। 10। 10। 10। তাহলে আমরা অতিভুজের মান এই যে জানি এখানে, তাহলে 8 + 2 = 10। তাহলে আমাদের সঠিক উত্তর কত বলেন? 10 সেন্টিমিটার। ওটা কিন্তু যথেষ্ট স্যার, গুরুত্বপূর্ণ। পিলি হ্যাঁ, পরীক্ষা এত বড় অঙ্ক আসলে কেমনে করবে? আচ্ছা খেয়াল করে দেখেন, প্রিলি পরীক্ষায় আপনি এত বড় অঙ্ক আসলে কিভাবে করবেন, একটু একটু যদি মনোযোগ দেন তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আগে আপনাকে রিটেন খুব ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে, তবেই আপনি প্রিলি পরীক্ষায় খুব ভালোভাবে বুঝতে পারবেন জিনিসটা। দেখেন আমি বলি, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আপনাদের যদি ধারণা ভালো থাকে তাহলে করতে পারবেন। আচ্ছা বলেন তো, আমি যদি বলি অতিভুজের মান 5, আমি যদি বলি লম্বের মান হচ্ছে 3, বলেন তো ভূমির মান কত হবে বলতে পারবেন? 8। 4। জি স্যার। কত হবে? 4। 4। 4। আচ্ছা, এখন আপনারা প্রশ্ন করেন, আচ্ছা কেমনে বললাম? সেটা হলো, বলেন তো দেখি অতিভুজের উপর যদি আমরা স্কোয়ার করি কত হয়? অতিভুজ 25। 25। তাহলে লম্বের উপর স্কোয়ার করলে কত হয়? 25। 9। 9। ভূমির উপর স্কোয়ার করলে কত হয়? 16। 16। 16। আচ্ছা বলেন তো, লম্ব আর ভূমি এই দুটো যোগ করলে 16 আর 9 কত হচ্ছে? 25। 25। তাহলে অতিভুজের মানও কত আছে?
25। 25। 25। তাহলে আমরা যদি বলি যে একটা 3 আর একটা 4, তাহলে আর একটা কত হবে? 5, 5। 5। আবার আমি যদি বলি একটা 5 একটা 3, তাহলে আর একটা কত হবে? 4, 4। একই ভাবে কিন্তু 4। বিষয়গুলো। 3। আচ্ছা, এবার আসেন, আমি যদি বলি যে এই জিনিসটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, 5-6টা, মানে টেকনিক্যালি আপনারা 5-6টা জিনিস মুখস্থ করে রাখবেন। যেমন আমি যদি বলি একটাকে 6, একটাকে 8, আর একটা কিন্তু অবশ্যই অবশ্যই 10 হবে। কেমনে বললাম বলেন তো? 6, 6, ছয় 36, আর ছয়ের হলো উপর স্কোয়ার 64, করলে 6 6 কত হয়? 36। 36। 8-এর উপর স্কোয়ার করলে 8 8 কত হয়? 64, 64। 64। বলেন তো 100, 36 আর 64 মিলে কত হয়? 100, 100। তাহলে 10-এর 10 উপর আর স্কোয়ার 100। করলে কত হবে? 100। 100। 100। তাহলে 100। বলেন দেখি, তো একটা 10 3 সমান একটা সমান 4 আর অতিভুজ। একটা যদি 5 হয়, তাহলে বলেন তো দেখি 3কে যদি আমি 2 দ্বারা গুণ করি, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, বলেন তো দেখি এগুলো মিলে যাচ্ছে কিনা, পিথাগোরাসের উপপাদ্য প্রুফ করতেছে কিনা এগুলো? অবশ্যই। আরো আছে, একটা যদি 5 হয়, একটা যদি 12 হয়, তাহলে আর একটা অবশ্যই 13 হবে। 13, আরো আছে, কিন্তু আরো অনেকগুলো আছে। তো যাই হোক, আমি এতগুলো 5 লিখতেছি না দরকার হবে। আপাতত, আরো অনেক আছে। তবে এই তিনটাই আপনাদের খুব বেশি কাজে লাগে। তো আসেন এবার 6, আমরা 8, দেখি। আচ্ছা, দেখেন তো দেখি এই তিনটা জিনিসের মধ্যে, এই যে বলা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা বলেন তো দেখি এইটার সাথে মিলে যাচ্ছে কিনা, এটার চেয়ে এটা দুই অবশ্যই। সেন্টিমিটার বড়, এটার চেয়ে এটা 2 সেন্টিমিটার ছোট, মিলে যাচ্ছে কিনা দেখেন তো। জি স্যার। মিলে যাচ্ছে। তার মানে আপনারা এখান থেকেই শর্টকাট মেথডটা বের করে ফেলতে পারবেন। আর ক্লু হিসেবে তো এগুলো আপনাদের আছেই। দেখেন তো এখানে এইগুলোর মধ্যে 8 আছে, 6 আছে, 10 আছে, সবগুলোই আছে কিনা অপশনে? জি স্যার। জি আছে। Exactly। তার মানে আপনাদের গেস করতে হবে জিনিসগুলো। তবে আপনি যদি মূল 5, নিয়ম না জানেন, 8, তাহলে কি শর্টকাট মেথড বের করতে পারবেন? পারবেন না। আগে মূল নিয়মটা ভালোভাবে জানতে হবে। আচ্ছা, আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, এখানে ধরেন বললাম যে লম্ব ভূমি অপেক্ষা 1 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 1 সেন্টিমিটার বড়, বলেন তো দেখি অতিভুজের দৈর্ঘ্য কত? উত্তর কিন্তু 5। আমি কিন্তু বলে দিতে পারি। কেমনে? একটা যদি 3 হয়, একটা 4, আর 5, একটা 5, কত? 5 হবে। 5। দেখেন তো, আমি যদি 5। ধরি যে 5। লম্ব ভূমি অপেক্ষা 1 সেন্টিমিটার ছোট, আমি ধরলাম এটা হলো লম্ব, এটা হলো ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। দেখেন তো দেখি মেলে কিনা। 6 আর এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। 5 হবে। ঠিক আছে, আপনি চাইলে মানে এটা দিয়েও মিলাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তার মানে আমাদের কিন্তু পিথাগোরাসের উপপাদ্যগুলো একটু শিখতে হবে, একটু জানতে হবে, তাহলেই আমরা ঠিকঠাক ভাবে এই অঙ্কগুলো ভালোভাবে পারবো আর কি করতে। তো এবার আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা, দেখেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। কোথায় আছে পরের অঙ্ক? ওকে, আমরা হচ্ছে দেখেন এটাতে কি বলা হচ্ছে, দেখেন তো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ কত ডিগ্রি? 35, 35 ডিগ্রি। 35। এটা মনে হয় কোনটা আপনারা পারবেন। দুটি কোন ধরনের? একটু তাড়াতাড়ি বোঝাই দিই। 50। একটা 35 30, আর একটা 55। আচ্ছা বলেন তো দুটো 50, দুটো মিলে কত হচ্ছে? 90, 10 90। হ্যাঁ, তাহলে সমকোণী, 35 আর 55 দুটো মিলে হচ্ছে আমাদের 90। বলেন তো আর একটা কত তাহলে? 90, 90। কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180। তাহলে বলেন দেখি ত্রিভুজটা এরকম সমকোণী ত্রিভুজ টাইপের হবে কিনা। জি স্যার। তাহলে এটা যদি হয় 35 ডিগ্রি, এটা হবে 55 ডিগ্রি, আর একটা তো 90, এটা আমরা বলতেই পারি, যেহেতু দুটো মিলে 90 জি স্যার। আর বাকিটা 90, জি তাহলে স্যার। কোনটা ক নম্বর অ্যান্সারটা রাইট না? জি স্যার। এক্স্যাক্টলি। এটা গেস এগুলো করতে সহজ। গেস করতে হবে না, জাস্ট আপনারা যোগ বিয়োগ করলেই বুঝতে পারবেন। আচ্ছা, যাদের একটু নয়েজ আছে তারা একটু কাইন্ডলি মিউট করে দেন, হ্যাঁ, নাহলে রেকর্ড ক্লাসটা শুনতে অসুবিধা হবে। এবার দেখেন কি বলা হচ্ছে প্রশ্নে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কত বলা হচ্ছে, দেখেন তো ভূমি কত? 16 কোণ। 16 একক। 16। আচ্ছা, অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে কি ত্রিভুজ বলেন? সমদ্বিবাহু। আচ্ছা সমদ্বিবাহু, বলেন তো সমদ্বিবাহু ত্রিভুজ কেমন করে তৈরি হয়? এই যে এরকম করে না, দুই এরকম বাহু করে সমান। তৈরি হয়, দুইটা বাহু দুই বাহু পরস্পর সমান। সমান, তাই না?
জি স্যার। আচ্ছা, এরকম করে ভূমি হয়, 16। অথবা আমরা চাইলে এইভাবেও অঙ্কন করতে পারি একটু ফ্ল্যাট করে। ধরেন এটা হচ্ছে ভূমি, আর একটা পয়েন্ট দিলাম আমি, ধরেন এইখানে, হ্যাঁ, এখানে একটা পয়েন্ট দেওয়ার পরে এখান মাঝ থেকে এটা বরাবর। লাগাই দিলাম, আর এখান থেকে এটাকে আমি লাগাই দিলাম। তাহলে কি দাঁড়াইলো বলেন তো দেখি, কোন দুইটা বাহু পরস্পর সমান হচ্ছে? অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা বুঝছি। পরস্পর সমান। তাহলে ভূমি 16, তাহলে ভূমির মান 16 দিলাম, আর প্রত্যেক বাহুদ্বয় 10, তাহলে এটাও 10 10 এটাও আছে। 10। বলেন তো অঙ্কন করা ঠিক আছে কিনা? আছে। জি এক্স্যাক্টলি। স্যার। এবার বলছে কি ত্রিভুজটির কি কত? ক্ষেত্রফল। বর্গ। আচ্ছা, কে জানি স্ক্রিনে দাগ দিচ্ছে না, স্ক্রিনে দাগ দিয়েন না, স্ক্রিনে দাগ দিলে প্রবলেম হয় লিখতে আমার। আচ্ছা, তো দেখেন, তাহলে ক্ষেত্রফল জানতে চাচ্ছে, তাহলে আমরা এরিয়া বা ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল বলেন? সমদ্বি √3/। সমদ্বিবাহু ত্রিভুজ। কেউ কি জানেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √3/4 স্যার s না ইন্টু a স্কয়ার। না, ওটা তো সমবাহু। ও সরি। স্যার, এইগুলো কেমনে হয় যদি একটু ব্যাখ্যা এটা করতেন এটা দেখে তো। পাঁচটার পাঁচটা সূত্র। কয়টা সূত্র? 5টা। ও স্যার। পাঁচটা। পাঁচটা। অলরেডি আমরা √3/4 কয়টা শিখছি? একটা। বিষমবাহুরটা শিখছি, বলেন তো বিষমবাহুরটা শিখছি কিনা প্রথমেই? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর এস মানে এ প্লাস বি প্লাস সি ভাগ টু। একটা অলরেডি শেখা ও শেষ। স্যার বুঝতে পারছি এইবারে স্যার আমরা এখনো। সমদ্বিবাহুটা শিখবো। আচ্ছা, আপনাদের কি মনে আছে বি ভাগ 4 রুট হ্যাঁ অফ জি স্যার। 4a² 4a মাইনাস বি স্কয়ার স্কোয়ার মাইনাস মনে আছে? বি স্কয়ার। জি স্যার। রাইট, এই সূত্রটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। আমি কি সূত্রটা ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম বলেন তো দেখি? ঠিক লিখছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি তাহলে স্যার। বি মানে বেস বা ভূমি, তাহলে বি এর মান কত আছে এখানে? হলো। 16। স্যার, আর 16। এর মান হচ্ছে এই সমান সমান বাহুদ্বয়, তাহলে এ। তাহলে বি ভাগ 4, তার মানে 16/4 রুট ওভার 4 ইন্টু a² মানে 10-এর উপরে স্কোয়ার, বি স্কোয়ার মানে 16 তার উপরে স্কোয়ার, মান বসাই দিলাম। তাহলে বলেন তো 4×4=16, তাহলে 4 হয়ে গেল। আর রুট ওভার 10×10=100, 4 দ্বারা 100-কে গুণ করলে 400, মাইনাস 16 গুণ করলে 256, তাহলে ইকুয়াল 4 ইন্টু 400 থেকে 256 মাইনাস করলে কত হবে? 144। তাহলে 4 144। ইন্টু 144-কে রুট করলে হয় 12, 12। তাহলে 12 12। 4 গুণ করলে 4×12 কত? 48। 48। 48। তাহলে 48 হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারছেন? স্যার স্যার। এগুলো জানি, এটা মনে ছিল হ্যালো। না। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। স্যার, স্যার কেমনে স্যার? স্যার, এই যে এই সূত্রটা কিভাবে আসছে একটু যদি বুঝাই দিতেন। সূত্রটা যে b/4। এটা বুঝাইতে গেলে সূত্র এবং অনুসিদ্ধান্তের প্রমাণ আপনাকে বুঝাইতে হবে, যেগুলো ইন্টারমিডিয়েট লেভেলের, এইচএসসি লেভেলের গণিতের, উচ্চতর গণিতের প্রশ্ন। এগুলো তো আর পরীক্ষায় আসে না যে আপনি এটার প্রমাণ দেখতে চাইবেন যে এটা কেমনে আসলো। আপনাকে সূত্র হিসেবে মনে রাখতে হবে। আমি সূত্রগুলো আপনাদের একটু লিখে দিতে চাই। দেখেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, তো দেখি কোথায় একটা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া যায়। আমি নিউ এ গিয়ে, আচ্ছা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি আমি, হ্যাঁ। দেখেন, একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, নিয়ে বলেন তো কয়টা জিনিস শেখাইলাম আমি? 5টা। প্রথমে বিষমবাহু, তাই না? জি স্যার। বিষমবাহু, তারপরে কি? আচ্ছা, সমকোণীটা আগে লিখি। সমকোণী। আচ্ছা বলেন তো সমকোণী ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আর হাফ ভূমি গুণন গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা। তার মানে বি তে বেজ আর এইচ তে হাইট, তাহলে হাফ গুণন বি গুণন এইচ, এটা আমরা বলতে পারি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার আসেন, আমরা যদি আর একটা বলি, বলেন তো কি একটু আগে কি শিখলাম? সমদ্বিবাহু। সমদ্বিবাহু। সমদ্বিবাহুর বাহু। এরিয়া বলেন তো বি ভাগ 4 রুট ওভার 4a² মাইনাস বি স্কোয়ার। মাইনাস বি স্কয়ার। সমদ্বিবাহুর পর আমরা শিখবো সমবাহু। যদি সমবাহু হয় তাহলে এরিয়া হবে √3/4 3/4 ইন্টু a²। ইন্টু a স্কয়ার। ঠিক আছে। আচ্ছা, যদি যদি কি হয়, বিষমবাহু হয়, তাহলে কি হবে বলেন? কি হবে? একটু আগে শিখছি s এরিয়া ইন্টু ইন্টু s মাইনাস a। ইকুয়াল রুট ওভার s এস ইন্টু ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। s আর মাইনাস এখানে c। এখানে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ভাগ টু। আরেকটা কি আছে বলেন তো? আরেকটা দরকার নাই, ওটা আমাদের দরকার নাই, ওটা এই সূত্র দিয়েই করা যায়। সম সমদ্বিবাহু সমকোণী, সেটা এই সূত্র দিয়েই করা যায়, সেটা আমাদের না করলেও চলবে, নো প্রবলেম। ওকে। তাহলে এই চারটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এটা 4 নাম্বার, এই চারটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি এই ধরনের অঙ্কগুলো সব করতে পারবেন।
তাহলে এইটা কিন্তু আমাদের বহুল ব্যবহৃত। কোনটা বলেন তো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এটাকে কিন্তু আমরা এইভাবে লিখি, ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? সমকোণী ত্রিভুজের, ইকুয়াল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এভাবে লিখি না? জাস্ট এভাবে লিখি। তো যাই হোক, এই চারটা সূত্র অবশ্যই আপনাকে সুন্দর করে খাতায় তুলে রাখতে হবে, এবং অঙ্ক আসলে, যেমন এই অঙ্কটাতে আমাদের কি বলা হচ্ছে, এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি কি বলা হচ্ছে বলেন তো? সমদ্বিবাহু। তাহলে স্যার যখন সমদ্বিবাহু। সমদ্বিবাহু হবে তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে বি ভাগ ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার রুট মাইনাস বি ওভার স্কোয়ার, এই ফোর সূত্রটা স্কোয়ার হবে। মাইনাস বি এটা কি স্কোয়ার। আপনাকে আরো বলে দিতে হবে আমার? আপনি সমদ্বিবাহু দেখা মাত্রই এটা বসাই দিবেন। বুঝতে পারছেন এখন আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে, এটা বসাই দিবেন। তাহলে আমাদের হ্যাঁ, অ্যান্সার কত আসছে? এটার অ্যান্সার কত আসছে? 48। 48 চলে আসছে। 48। আচ্ছা, এবার কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারেন আমাকে। জি স্যার, আমার একটা অঙ্ক করাই দিতে হবে। আচ্ছা, বলেন, বলেন দেখি অঙ্কটা কি আছে। স্যার, একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর হ্যাঁ, ক্ষেত্রফল 3 × 2 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু আচ্ছা, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? একটু 32 একটু তম অ্যাডভান্স। পৃষ্ঠাতে আছে। এটা এটা একটু অ্যাডভান্স। আমরা হচ্ছে আলোচনাটা শেষে সবার কি কি সমস্যা আছে সেটা নিয়ে আমরা প্রবলেম সলভিং করব। মাঝখানে আপনার ওই অঙ্ক বুঝাইতে গেলে ঝামেলা হয়ে যাবে, মানে একটা গতানুগতিক ধাঁচ আছে, তো সেটা ব্রেক হয়ে যাবে। এই জন্য আপনি রাখেন আচ্ছা। অঙ্কটা, আমি হচ্ছে করাই দেবো, একদম নিশ্চিত করাই দেবো। আমি জানি ওই অঙ্কটা আমার লিস্টেও আছে। হ্যাঁ, তো আচ্ছা। আসেন এবারে। আচ্ছা, এটা দেখেন, এটা একটা আমরা চিত্র অঙ্কন করব। কি বলা হচ্ছে? ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে কি পর্যন্ত বর্ধিত করা হলো? তো ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, ত্রিভুজ এবিসি, আমি একটা ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম। আনুমানিক কোন ধরনের ত্রিভুজ আমি জানি না, আমি অঙ্কন করলাম একটা ত্রিভুজ। তাহলে দিলাম আমি এটাকে এ, এটাকে বি, আর এটাকে সি। তাহলে এবিসি ত্রিভুজ এর বিসি বাহুকে, আচ্ছা বিসি বাহু মানে এটা, ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তার মানে আমি এই পর্যন্ত বাড়াইলাম। বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, কোণ এর মান কত ডিগ্রি? 80। 40। চল্লিশ বাংলায় লেখা আছে ডিগ্রি সব, ঠিক আছে, 40। 40 ডিগ্রি। আচ্ছা, 60 কোণ বি সরি। এর মান কত ডিগ্রি? 60। 60। 60 ডিগ্রি। বলা হচ্ছে এসিডি এর মান কত? আচ্ছা বলেন তো, কোন এসিডি মানে কোনটা? এই যে এই কোনটার কথা বলা হচ্ছে এটা কিনা? এটা 80 ডিগ্রি জি স্যার স্যার। বললাম। তাহলে কিভাবে আমরা বের করব? তাহলে বলেন দেখি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। 90 ডিগ্রি। 180। তাহলে এটা যদি 60 হয়, এটা যদি 40 হয়, তাহলে এইটা কত? এটা 100। 100। 80 ডিগ্রি কিনা? এটা বলেন তো, এটা 80 ডিগ্রি কিনা? হ্যাঁ, 80। 80 এটা হবে 100। 80 ডিগ্রি। কেন 80? এসি কেননা এসি দিয়ে এইটা, 800। এইটা আর এইটা তিনটা মিলে তো 180 হবে। তাহলে 60 আর 40-এ 100, আর 80 180। তাহলে এটা যদি 80 হয়, তাহলে এটা কত ডিগ্রি বলেন? 100 বলে 100 ডিগ্রি। 100। আচ্ছা, কারো কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করেন। প্রবলেম আছে কারো? না। ওকে, তাহলে আমরা বলতে হবে, কিন্তু না বললে কিন্তু প্রবলেম। আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে। আবার যদি হালকা বুঝে থাকেন বা স্যার অল্প একটু বুঝে থাকেন, স্যার সেটাও আমাকে স্যার বলতে হবে। আরেকটু স্যার আরেকটু বোঝা দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখেন, ঠিক আছে, হ্যাঁ, আমি আরেকবার এই অঙ্কটা অঙ্কন করি। দেখেন, বলা হচ্ছে, ভালো করে একটু খেয়াল করবেন, যাদের প্রবলেম আছে একটু ভালো করে খেয়াল করবেন। বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এ, ধরেন এটা বি, আর এইদিকে সি। আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এটা হলো এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। আচ্ছা, বিসি বাহুকে, তার মানে এই বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এই বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। এটা হলো ডি। বলা হচ্ছে কোণ এ এর মান 40 ডিগ্রি। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি স্যার। 40। কোণ বি এর মান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60। আচ্ছা, এবার আমাকে বলেন যে এই কোণের মান কত হবে, অন্য কিছু বের করা বাদ। তাহলে অবশ্যই তাহলে এটা 60, 40-এ 80 ডিগ্রি। 100, 80 ডিগ্রি। তাহলে এটা 80 ডিগ্রি হবে কিনা? কেন? কেননা আমরা জানি একটা ত্রিভুজের এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি সব সময় কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 তাহলে ডিগ্রি। একটা যদি 40 থাকে,
আর একটা যদি 60 বা 60 থাকে, তাহলে 40 আর 60-এ 100 ডিগ্রি হয়। তাহলে বাকিটা কত ডিগ্রি হবে? অবশ্যই 180 মিল করতে 180 থেকে 100 ডিগ্রি বাদ দিলে কত ডিগ্রি থাকবে? 80 ডিগ্রি থাকবে, এই জন্য এটা 80 ডিগ্রি হয়েছে। এবার আমাদের কাছে জানতে চাচ্ছে যে এসিডি কোণের মান কত ডিগ্রি। তাহলে এসিডি বলতে কি বোঝাচ্ছে বলেন তো দেখি, এই কোণটাকে বোঝাচ্ছে কিনা? জি তো স্যার। আমরা জানি জি একটা স্যার। সরল কোণ মানে কত ডিগ্রি, একটা সরল কোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর একশো তাহলে আশি এই এই যে ডিগ্রি সরল কোণটা আছে এখানে, আমরা যদি এই কোণটাকে এইভাবে এভাবে চিন্তা করি, এটা একটা সরল কোণ, তাহলে এখানে তো 80 ডিগ্রি আগে থেকে আছেই, বাংলা দিয়ে লিখলাম। তাহলে এইটুকু কত ডিগ্রি হচ্ছে? অবশ্যই 100 ডিগ্রি। 100 ডিগ্রি, কেননা 100 আর 80 মিলে এই টোটালটা আমাদের 180 ডিগ্রি হয়েছে। এই জন্য কোণ জি স্যার। কোণ এ সি ডি এর মান কত ডিগ্রি বলেন? 100 ডিগ্রি। 100 ডিগ্রি। এখনো একশো যদি ডিগ্রি কারো প্রবলেম থাকে, তাহলে আবারও আপনাকে কিন্তু দেখতে হবে ভালো করে। এবার আমরা স্যার পরেরটাতে বুঝতে যাচ্ছি। পারছি। ওকে, স্যার বুঝছি। এবার এবার দেখেন পরেরটা কি চাইছে। আচ্ছা বলেন তো দেখি, কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা 6, একটা 8, একটা 10, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা বলেন তো, এই 6, 8, 10 দেখার সাথে সাথে আপনাদের পিথাগোরাসের কথা মনে পড়তেছে কিনা? জি। কেমনে? হুম। আমি বলছি একটা 3, বিষমবাহু একটা 4 ত্রিভুজ আর একটা 5, একটা 6, একটা 8 আর একটা 10, একটা 5, একটা 12 আর একটা 13। বলেন তো দেখি, এই এই তিনটা স্যার। জিনিস আমি লিখে দিছিলাম না আপনাদেরকে? জি জি স্যার। জি স্যার। স্যার। অবশ্যই লিখে দিছিলাম। তাহলে বলেন তো এটা কোন ধরনের ত্রিভুজ? বিষমবাহু। সমকোণী। বিষমবাহু। আপনি যদি আপনি সরি, যদি সমকোণী। আপনি যদি বিষমবাহু সূত্র প্রয়োগ বিষমী করেন, বাহু। তবুও হবে। বিষমবাহু সূত্র প্রয়োগ করলেও হবে, কিন্তু জি হবে। স্যার। হবে না? হ্যাঁ হবে। হ্যাঁ। কিন্তু জি আমরা স্যার, যদি, অবশ্যই হবে। আচ্ছা আমরা এক কাজ করি, আমরা বিষমবাহু যেহেতু আপনি বলছেন বিষমবাহু, তাহলে আমরাও আপনার সাথে ধরে নিলাম এটা হ্যাঁ। একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের জি সূত্র স্যার, কি? অবশ্যই। এস ইন্টু এস এস মাইনাস এ, ইন এস এস মাইনাস মাইনাস এ বি, এস মাইনাস সি, মাইনাস বি তার উপর রুট ওভার, এটা রুট ওভার। এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে বলেন তো এস মানে কি? 6+8+10/2, এটা এস এর মান না? জি স্যার। 10 8 18 12 আছে হয়। 24, 24কে 2 দ্বারা ভাগ করলে কত 12। হয়? 12 না? তাহলে এস এর মান 12। আচ্ছা বলেন তো 12 12 থেকে এর মান কত, 6 বাদ দিলে কত থাকে? হয়। 6। এস এর মান 12, 12 থেকে 8 বাদ দিলে কত থাকে? 4। 4। আচ্ছা এবার বলেন এস 4। এর মান 12, 12 থেকে 10 বাদ দিলে কত থাকে? 2। 2। আচ্ছা একবারে করলাম, কারো কি কোনো প্রবলেম হইলো? জি না। না। হইলো না। এবার আসেন, এই জিনিসটা যদি আমি গুণ করি, বলেন তো 6 12 কত হয়? 72। 72। 72কে 2 দ্বারা 7। গুণ করলে কত হয়? 144। 144 না? 72কে 2 দ্বারা গুণ করলে? হ্যাঁ, 144। 144কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, 7 হাতে 1, 4 1 4 আর 1 5, তাহলে 576 না? হ্যাঁ। 576কে রুট করলে কত হবে? 24 সম্ভবত। 540। কত হবে? 24 হয়, 24। 24। তাহলে 4 4 24 16 আনসার। হয়, 24। কি বুঝতে পারছেন? 24 আনসার। 24 হবে। 24। এখন স্যার। আপনি যদি স্যার, মনে আরেকটা করেন, কথা বলতেছে স্যার। আচ্ছা এখন আপনি যদি মনে করেন স্যার, যে এই আমার একটা ক্যালকুলেশনটা তো কথা আমি ছিল। বুঝলাম না, ধরেন আপনি এই ক্যালকুলেশনটা ঠিক মতো বুঝতে পারতেছেন না, ওকে, আমি শিওর যে জি স্যার। আপনারা অনেকেই এই ক্যালকুলেশনটা ঠিক মতো বুঝতে পারতেছেন না, যে এটা আসলে। স্যার, আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন বলেন। স্যার, আপনি যে বললেন যে এটা সমকোণী ত্রিভুজ দিয়ে করা যাবে, এটা সমকোণী ত্রিভুজে তো ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এটা একটু দেখা দেন তো সমকোণী আচ্ছা দিয়ে। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, বিষমবাহু তো এটা বুঝেছি এটা আমি। আগে শেষ করে দেন আমি ওটা দেখাই দিচ্ছি, খেয়াল করেন। তো এবার আচ্ছা আসেন, স্যার। তাহলে আমরা যদি এই যে রুটের ভিতরে ক্যালকুলেশনটা এভাবে করি, আচ্ছা বলেন বলেন তো 12কে যদি আমি ভেঙে লিখি, তাহলে একটা বর্গ সংখ্যা থাকবে, তাহলে বলেন তো 4 গুণন 3 লেখা যায় কিনা? যায়। যায়। জি স্যার। স্যার। 6কে আমরা স্যার ভেঙে লিখতে পারি, বলেন তো 3 গুণন 2 লেখা যায় কিনা? 144 আর 4 কে স্যার বর্গ করলে তো হয়ে যায়। হ্যাঁ, তার মানে বিষয়টা আমরা খুব তাড়াতাড়ি এইভাবে করতে পারি। তো যাই হোক, এটা আপনারা করতেই পারবেন, এটা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল করা। তো এটা আমি এখন না দেখাই। উনি একটু আগে যেটা একজন বললেন যে আসলে আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে করতে পারি কিনা, আচ্ছা আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। করলাম আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন, এরকম করে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। আচ্ছা বলেন তো দেখি, তাহলে সবচেয়ে বড় মানটা অতিভুজ কিনা?
জি আচ্ছা, স্যার। হ্যাঁ অতিভুজ। অতিভুজ। তাহলে এই দুটো মানের মধ্যে আমি 6কে লম্বও বানাতে পারি, 6কে ভূমিও বানাইতে পারি। আপনাদের কি মনে হয় 6কে আমি লম্বই বানাই, তাই না? আর 8কে আমি জি কি স্যার। বানাইলাম? বলেন কি বানাইলাম? ভূমি। 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 তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, আমরা বলছি। তাহলে সমকোণী ত্রিভুজের এরিয়া নির্ণয়ের সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা বলেন তো, হাফ গুণন ভূমি কত? 8। ভূমি 8। 8। 6। 24, তাও আছে তাহলে 24 স্যার। 4 দুগুণ 8, 4 6 24 হচ্ছে কিনা? জি স্যার। এক্স্যাক্টলি। জি স্যার। আপনার যদি বেসিক স্যার ঠিক এইভাবে থাকে, কি সহজ? হ্যাঁ এটা সহজ। আপনার যদি বেসিক ঠিক থাকে আপনি স্যার। কিন্তু অঙ্ক করতে পারবেন, কোনো ব্যাপারই না অঙ্ক করা। জি তবে স্যার। স্যার কেমনে তবে বলবো এটা আপনাকে সমকোণী আপনাকে তো ত্রিভুজে পড়ছে? বুঝতে হবে যে এই জিনিসটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে, তাই না? আপনাকে এটা বুঝতে হবে না আগে? এটা যদি আপনি না জি বোঝেন তাহলে তো মুশকিল, তাহলে তো হবে না। স্যার আচ্ছা বলেন তো দেখি, এই অঙ্কটাতে এই 10-এর কি কোনো ব্যবহার করলাম আমরা? না। না না, স্যার। না। এই জন্য যদি এই অঙ্কটা রিটেন পরীক্ষায় আসে, তাহলে বিষম বাহুর সূত্র দিয়ে প্রয়োগ করাই বুদ্ধিমানের কাজ। কি বুঝাইতে পারছি? স্যার বাহুগুলো কিন্তু যদি অসমান, এমসিকিউ টাইপ আসে, অসমান হলে বিষম বাহু। এমসিকিউ তে কি আমাদের কখনো বলে যে আপনি অঙ্ক করে দেখান নাকি গোল বৃত্ত ভরাট? গোল বৃত্ত ভরাট। তো সেক্ষেত্রে আপনি কিভাবে অঙ্ক করছেন সেটা তো দেখার বিষয় না। তবে আমার মতে রিটেন পরীক্ষায় অবশ্যই বিষমবাহুর সূত্র প্রয়োগ করেই অঙ্কটা করা উচিত, কেননা এই 10-এরও জি একটা স্যার, বিষম বাহুতেই। হ্যাঁ ঠিক আছে। কেননা আপনি এক নজর দেখা মাত্রই বুঝতে পারতেছেন যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা 6, একটা 8, একটা 10। আপনার মাথায় প্রথমে কি আসতেছে? কি ত্রিভুজ? বিষম বাহু। বিষমবাহু। এই জন্য বিষমবাহুর সূত্র আপনি প্রয়োগ করে অঙ্কটা করে ফেলবেন। কি বললাম বুঝতে পারছেন সবাই? স্যার স্যার লিগাল হইতে বিষম বাহু ভাবেই করতে হবে, আর এমনি তো ওইটা আপনি চাইলে সমকোণীয় করতে পারেন, এটা যে ভুল হবে এমনটা না। তবে বিষমবাহুটা আপনারা করলে মানে আমার মতে ভালো হয় আর কি, রিটেন পরীক্ষায়। এক কথায় পরেরটা আসেন দেখি। জি। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার এই যে প্রিভিয়াস যে অঙ্কটা স্যার দেখালেন, হ্যাঁ এটা আমরা ডিটেলস মেথড করতে গেলে এই যে বিষমবাহু সূত্র ব্যবহার করবো, তাই তো? হ্যাঁ, বিষমবাহু করবেন। কেন বললাম কারণ জানেন? কারণ একটা 6, একটা 8, একটা 10। আপনি যদি সমকোণী দিয়ে অঙ্কটা করতে চান, বলেন তো এই 10 কি অঙ্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলতেছে? আপনার ফেলতেছে না। না স্যার, মানে এটা এই শর্ত 10-এর মেথডে কোনো এই প্রভাব 10-এর কোনো ফেলতেছে না। প্রতিনিধিত্ব থাকতেছে না, থাকতেছে জি না। থাকতেছে না। বিধায় আমি এই জিনিসটাকে করতে নিষেধ করলাম। তার মানে ভুল হবে এটা কিন্তু আমি একবারও বলি নাই। ভুল হবে না, আপনি নীতিগতভাবে রাইট। কিন্তু আমার মতে এটা বিষমবাহুর সূত্র প্রয়োগ করে করা উচিত। ওকে, ওকে স্যার। জি ঠিক স্যার, আছে। ওকে। তো এবার আসেন, বলা হচ্ছে বৃত্তের কোন বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়? আচ্ছা, বৃত্তের কোন বিন্দুতে আমি একটা এর বৃত্ত কোনো অঙ্কন বিন্দু, করলাম। আচ্ছা, বৃত্তের ভিতরে কোন বিন্দু মানে কোন বিন্দু দিলাম? ধরেন এই একটা বিন্দু দিলাম স্পর্শক। একটা। তাহলে কয়টা স্পর্শক আঁকা যাবে কোনো দুটি। বিন্দুতে? একটা। একটাই। একটাই আঁকা একটা যাবে, স্যার। এর চেয়ে বেশি আঁকা যাবে না। তার মানে বৃত্তের কোনো বিন্দুতে একটাই মাত্র স্পর্শক আঁকা যায়। সহজ প্রশ্ন এটা। এবার আসেন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে কয়টি স্পর্শক আঁকা সম্ভব? এখানে দুইটা সম্ভবত। আচ্ছা, এটা একটা বৃত্ত। জি। বলা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, তার মানে এই দিকে একটা বিন্দু আছে। তাহলে বৃত্তের উপর কয়টি স্পর্শক আঁকা যায়? তাহলে বলেন তো, এখান থেকে এই দিকে একটা স্পর্শক, আর এখান থেকে এই দিকে একটা স্পর্শক। কয়টা স্পর্শক আঁকা যাচ্ছে? দুইটা স্পর্শক। দুইটা। দুইটি। এর চেয়ে বেশি আঁকা যাচ্ছে না। যাচ্ছে আরো আরো আঁকা যাবে? যাবে না। না আচ্ছা স্যার। বলেন তো, এইরকম চিত্রগুলো আপনারা 6, 7, 8, 9 এর জ্যামিতিতে দেখছেন কিনা? অবশ্যই দেখছেন। জাস্ট এই প্রশ্নগুলো কিন্তু 7, 8 এর মানে হচ্ছে আপনার এমসিকিউ টাইপের যে পরীক্ষাগুলো আছে সেগুলো থেকে সরাসরি চাকরির পরীক্ষায় তুলে দেওয়া হয়। আচ্ছা, এবার আসেন, বলা হচ্ছে একই সরলরেখা অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায়? ওই একটা সরল স্যার। রেখার মধ্যে। কি বলা হচ্ছে দেখেন, এটা কিন্তু একটু স্যার, থিঙ্কিং, মানে একটু চিন্তা করতে হবে। বলা হচ্ছে একই সরলরেখা অবস্থিত তিনটি বৃত্ত, তিনটি বিন্দু। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি এই একটা বিন্দু, তিনটে বিন্দু। এই একটা বিন্দু, স্যার একটা তিনটে হলো। এই একটা তিনটে বিন্দু, বৃত্ত হবে। তাই না? স্যার তিনটে বিন্দু। আচ্ছা, তাহলে ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে প্রশ্নটাতে কি বলা হচ্ছে, আপনারা আপনারা নিজেরা খাতা কলমে এটা একটু অঙ্কন করার চেষ্টা করেন তো দেখি কি হয়, করেন তো দেখি পারেন কিনা। তারপর আমি আপনাদের বলতেছি। একটি হয় থাক। একটিও না স্যার। দেখেন দেখেন, চিন্তা করে দেখেন। একটি। আপনারা নিজেরা খাতা কলম নিয়ে অঙ্কন করার চেষ্টা, প্রশ্নটা দেখেন, ভালোভাবে বোঝেন, জি। তারপরে অঙ্কন করেন। এরপরে আমি আপনাদের 1 মিনিট সময় দিলাম, 60 সেকেন্ড।
আপনারা নিজেরা একটু একটা দেখেন বৃত্তে মানে আঁকা যাবে না। একটা ছাড়া অঙ্ক একটা করবেন। বৃত্ত করেন 60। আমি 60 সেকেন্ড পর আবার ফেরত আসতেছি। আর দুইটা 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 আঁকা যাবে তার দুইটি আঁকা একই যায় সরলরেখায় অবস্থিত তিনটি বিন্দু দিয়ে কোনো বৃত্ত আঁকা যায় না। দুইটি আঁকা যায়। দুটি এগারো তো সেট করে দেয়। কোনো বৃত্ত আঁকা যায় না। আঁকা যায়? স্যার কম্পাসটা যায় না। যদি মাঝখানে মানে বসে তাহলে একটাই আঁকা যায় আর যদি একটাই নিকটে একটাই হয় তাহলে হ্যাঁ, তাহলে দেখেন তো কনফিউশন সৃষ্টি একটা হচ্ছে কিনা আপনাদের। কনফিউশন সৃষ্টি হচ্ছে? জি স্যার, একটা আছে স্যার। জি স্যার। জি হ্যাঁ, তার মানে কিন্তু ঝামেলা, কনফিউশন আছে তার মানে স্যার। প্রশ্নটাতে ঝামেলা আছে, ঝামেলা আছে না? জি স্যার। স্যার আঁকা যায় না। আপনি আপনি হঠাৎ করে দেখলে হয়তো বলবেন যে হচ্ছে মনে হয় তিনটা আঁকা যায়, মনে হয় একটা আঁকা যায়। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? কোনো বৃত্ত আঁকা যাবে? টিও না না। একটিও নহে, কোনো বৃত্ত আঁকা যাবে না। আহ, ঠিক আছে, তোমারটাই রাইট ছিল স্যার আমার। একটা বৃত্ত আঁকা যাবে না। এগুলো প্রশ্ন কিন্তু কিছুটা আইকিউ টাইপের প্রশ্ন, এই জন্য এই প্রশ্নগুলো একটু স্যার, ভালো করে। স্যার একটা কথা বলি স্যার, হ্যাঁ বলেন। মনে করেন স্যার ওটা মনে করেন কম্পাস ছাড়া তো বৃত্ত আঁকা যাবে না, কারণ এটা হলে তো মিলবে না, এই হ্যাঁ, জন্য একটাও আঁকা যাবে না। একটা না, কম্পাস ছাড়া না। আমি যদি বলতাম যে দুইটা বিন্দু দিয়ে কয়টা বৃত্ত আঁকা যায়, তাহলে কিন্তু আপনি একটা বৃত্ত অঙ্কন করে দিতে পারতেন, পারতেন না? এরকম করে একটা বৃত্ত অঙ্কন করে দিতে ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পারতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু জি আমি স্যার। তিনটা বিন্দু দিয়ে, আমি যদি এইটা দিয়ে নেই, তাহলে বলেন তো এইরকম বৃত্ত, এইরকম বৃত্ত হচ্ছে না? কোনো বৃত্ত হবে না। সম্ভব হবে বলেন? না, না না, এই যে স্যার এখন আমরা বুঝছি তো স্যার, ক্লিয়ার। মাথায় মনে করে ঘুরে কাজ করছি হ্যাঁ, ঘটনা হলো আপনি আপনি কি চিন্তা করছেন জানেন, বা আপনারা কি চিন্তা করছেন? এরকম তিনটা আছে, আপনারা এইভাবে ঘুরাই দিছেন, এটা মাঝখানে হলো হ্যাঁ একটা ফোঁটা, এটা একটা বৃত্ত, এটা হচ্ছে উত্তর। এটা কি সম্ভব কখনো বলেন? জি স্যার, মানে যা যেটা সরল রেখা জি জি অবস্থিত, জি এটা এটা জি। হইতে পারে না কখনো। তাহলে বলা হচ্ছে তিনটি বিন্দুর মধ্য দিয়ে, তার মানে তিনটা বিন্দুকেই ও টাচ করবে। তাহলে এখানে কি তিনটা বিন্দুকে টাচ করছে? করে নাই। কয়টা জি বিন্দুকে না টাচ স্যার করছে? একই শরীর রেখায় তো দুইটাকে। হবে না আর একটা ফাঁকাই থেকে গেছে, এই জন্য এটা সম্ভব না, একটাও নয়। এটা হচ্ছে অ্যান্সার। ও, আচ্ছা, গেল এটা। কত এবার আর একটা আসে। অসুস্থ আচ্ছা, কত এগুলো কঠিন এগুলো আমরা একটু পরে শিখবো, কেননা এগুলো বৃত্ত চ্যাপ্টারের রিলেটেড। আচ্ছা, এখানে আসি আমরা। হ্যাঁ, আচ্ছা, এই জিনিস কয়েকটা আমাদের জন্য, এটা দরকার নেই, এটা পারবেন আপনারা। এই যে এটা এটা আসি। আচ্ছা, রেখার কয়টা রেখার প্রান্ত প্রান্ত বিন্দু আছে? বিন্দু আমরা একটা একটা। রেখা অঙ্কন করলাম, এটা হচ্ছে একটা রেখা। হ্যাঁ, আচ্ছা বলেন তো, রেখার এই দিকেও অ্যারো চিহ্ন, এই দিকেও অ্যারো চিহ্ন থাকে কিনা? রেখার রেখাটা এই দুইটা দিকে প্রান্ত প্রতিবিম্ব যত থাকে। দূর, নাই এই স্যার দিকেও রেখার তত দূর। প্রান্ত বিন্দু নেই, তাহলে অসীম। রেখার রেখার কোনো প্রান্ত দুইটা বিন্দু প্রান্ত আছে? বিন্দু নাই নেই স্যার স্যার, অসীম। নাই, কোনো, শূন্য। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, ওই জন্য অ্যান্সার হচ্ছে শূন্য, বা অ্যান্সার হবে নেই। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, বলে দিতে পারি আমরা। স্যার রেখা অংশের হ্যাঁ, এবার আসি, আস্তে আস্তে আসতেছি, পরেরটা দেখেন। রেখাংশের কয়টা প্রান্ত বিন্দু আছে আপনারা একটু বলেন তো দেখি। রেখাংশের প্রান্ত স্যার বিন্দু একটা। রেখাংশের একটা। একটা। উত্তর হচ্ছে দুইটা। উত্তর কয়টা? দুইটা আচ্ছা, তাহলে এইটা তো একটা রেখা, তাই রেখাংশের না? প্রান্ত যেটা আমি বিন্দু অঙ্কন দুইটা। করছি, এটা একটা রেখা। এই একাংশে। রেখাটার রেখাংশ, তার মানে আমি একটা অংশ কেটে নিলাম। তাহলে বলেন তো, এটা একটা প্রান্ত বিন্দু আর এটা একটা প্রান্ত বিন্দু হচ্ছে কিনা? জি স্যার তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা? রেখার প্রান্ত দুইটা। বিন্দু একটি হলো। কিন্তু আপনি যদি বলেন রশ্মির প্রান্ত বিন্দু কয়টা, তাহলে রশ্মির প্রান্ত বিন্দু হচ্ছে একটা। তাহলে রশ্মির প্রান্ত বিন্দু কয়টা? একটি একটি। একটি হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা যদি একটা রেখা হয়, মানে এটা যদি একটা রেখা হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই পর্যন্ত যদি আমরা কেটে নেই, খেয়াল করে দেখেন, তাহলে প্রান্ত বিন্দু এর একটা থাকবে। ঠিক আছে, মানে আমরা এক- বলতে পারি যে কোনো রশ্মি, এইটাকে কিন্তু একটা রশ্মি বলা হয়। ঠিক আছে, এটাকে একটা রশ্মি, অর্থাৎ রশ্মির মাত্র কয়টা প্রান্ত বিন্দু আছে? স্যার একটা। একটা। তাহলে মনে রাখতে হবে, রশ্মির প্রান্ত বিন্দু কয়টা? একটা। একটি রশ্মি প্রান্তের একটা। আর রেখাংশের প্রান্ত বিন্দু কয়টা? রেখাংশ দুইটা। 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 দুটো। আর রেখার প্রান্ত বিন্দু কয়টা?
একটা নেই। নাই। শূন্য বা নেই, নেই, ঠিক শূন্য। আছে। এইটা কিন্তু পরীক্ষায় আসে, আপনারা ভুল করে ফেলেন পরীক্ষায়, এই জন্য আমি রাখছি। তাহলে কি বললাম বলেন, রেখার কোনো জি স্যার। প্রান্তবিন্দু আছে কি নাই? নাই। না, দেখার নাই। রেখাংশের কয়টা প্রান্তবিন্দু? দুইটা। দুই। দুটো। দুইটা। আর রশ্মির কয়টা প্রান্তবিন্দু? একটা। একটা, ঠিক আছে। রশ্মির প্রান্তবিন্দু একটা। আমরা বলতাম না যখন জ্যামিতি করতাম যে যে কোনো রশ্মির মানে হচ্ছে ও এক্স থেকে বা ও এ থেকে ও বি কেটে নেই, এভাবে বলতাম না? জি স্যার। জি স্যার। যে কোনো রশ্মি ও এ থেকে ও বি কেটে নেই, তো যখন আমরা ও বি কাটলাম সাথে সাথেই কিন্তু এটা রেখাংশ হয়ে গেল। আর এই এই পুরোটা ছিল কিন্তু রশ্মি। তার মানে আমরা বলতে পারি ও থেকে এ পর্যন্ত আমাদের একটা রশ্মি, আর ও থেকে বি পর্যন্ত যখন আমরা কেটে নিব তখন এটা রেখাংশ। আর যদি দুই দিকে অ্যারো চিহ্ন থাকে তাহলে এটার নাম হবে রেখা, এটার কোনো প্রান্তবিন্দু নেই। এটা আমরা এইভাবে বলবো। গেল এটা। রেখাংশ রশ্মি। এগুলো তল জানার দরকার তলের নাই, মাত্র দুইটা। ঘনবস্তু জানার দরকার নাই, কোনটি স্থূলকোণ এটা বোঝেন তো নাকি? হ্যাঁ, জি স্যার। কোনটা স্থূলকোণ স্থূলকোণ বলেন? 90 ডিগ্রি 160 ডিগ্রি। 160 ডিগ্রি। দুইটা দুইটা একই অ্যান্সার চলে আসছে না? 160 ডিগ্রি অ্যান্সার, এটাই স্থূলকোণ। স্থূলকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা কি? 180। 80 ডিগ্রি থেকে ছোট। ছোট। স্যার ছোট। একটা কথা আমি বলতেছি যদি বলি স্যার। এক্স একটা স্থূলকোণ, তাহলে 90 অপেক্ষা বড়, 180 অপেক্ষা ছোট, বলেন তো লেস দেন দিয়ে দিলে এরকম হবে কিনা? করে আসলো। জি স্যার। জি স্যার স্যার। ঠিক স্যার একটা আছে। কথা বলতেছি স্যার, এই যে লেস দেন আর গ্রেটার দেনটা আমার সবসময় ভুল হয়, একটু লেস দেন ক্লিয়ার আর করতে গ্রেটার যদি। দেন দেখেন কিরকম। আমি যদি বলি ধরেন, ধরেন একজন রহিম, আরতে রহিম বোঝাচ্ছি, আমি বললাম রহিমের বয়স 27 বছর, তাহলে বলেন তো ইকুয়াল কিনা? Equal। ওর জন্য বাইরে যা উদ্ধার করছিস মুখ। আচ্ছা, এই কার জানি নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। আপনারা মিউট করে দেন পার্সোনাল কথা বলেন, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন আমরা বলি। আচ্ছা, কি বললাম, আরতে কাকে বুঝাচ্ছি? রহিম। রহিমের বয়স তাহলে রহিম রহিমের বয়স কত বছর? 27। 27। 27। তাহলে 27। আমরা রহিম আর ইকুয়াল 27 লিখলাম। এখন আমি যদি আপনাদের বলি যে রহিমের বয়স 27 বছর থেকে কম, তাহলে বলেন তো রহিমের বয়স 27 বছর থেকে কম এটা কিনা? জি স্যার। জি স্যার। স্যার তার বড় মানে হইলে কোন লেস দেন রহিম, না গ্রেটার দেন রহিম যেখানে আছে অ্যারো চিহ্নটা যেই দিকে মানে তীরের মতোটা যেই দিকে থাকবে সেইটা বুঝাবে আমাদের ছোট। তাহলে বড়। রহিমকে কি বুঝাচ্ছে এখানে? 27 থেকে ছোট। 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 তাহলে 27-এর চেয়ে রহিম কি বলেন? ছোট। 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 আর যখন কোনো একটা জিনিস পেটের ভিতরে থাকে, পেটের ভিতরে থাকা বলতে আমি বুঝাচ্ছি এই যে 27 জিনিসটা যে আছে, আমি যদি এভাবে বলি যে এক্স এর মান এইভাবে, আমি যদি বলি 10, তাহলে বলেন তো এক্স এর মানটা 10-এর চেয়ে বড় কিনা? এক্স বড়। বড়। এক্সটা বড় না? বড়। জি স্যার। আচ্ছা, আমি যদি উল্টো দিকে বলি পেটের ভিতর থাকলে যে বড়। আমি যদি বলি 10 এক্স এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ। জি স্যার। এটা জি বলতে স্যার। হ্যাঁ, ছোট। বলেন বলেন। এবার আসেন, জি স্যার। আমি এবার এভাবে বললাম, ধরেন এক্স ইকুয়াল 10। এখন আমি আবার একটা বললাম, আমি এক্স লেস দেন 10, দুটো। তাহলে বলেন তো এক্স এর মান এখানে 10, 10 বড়। আর এখানে এক্স এর মানটা 10-এর চেয়ে বড় নাকি ছোট? বলেন, এক্স এর মানটা 10-এর চেয়ে বড় নাকি ছোট? স্যার বড়। এক্স এর মান 10 ছোট। দশের চেয়ে ছোট। ছোট স্যার। এখন আমি যদি এরকম করে দেই এক্স এক্স। লেস দেন ইকুয়াল 10, তাহলে বলেন তো এটা দ্বারা কি বুঝায়? 10 এর সমান। সব। স্যার, স্যার এক্স 10-এর এর সমান মান হবে কিন্তু বড় হবে না। সমান বা 10-এর চেয়ে ছোট। জি স্যার। 10 এর সমান বা ছোট, বলেন তো কিন্তু দেখি এটা 10। দ্বারা এই জিনিসটা বোঝাচ্ছে কিনা? 10 এর ছোট না। জি বুঝতে স্যার, পারছেন? 10 এর থেকে মান বড় হবে না। রাইট। দেখেন মান খেয়াল 10 করে, থেকে বড় মানে হবে না। আমরা কাকে কাকে ধরতেছি, বেস হিসেবে যাকে ধরতেছি সেটা চিন্তা করব। আমি এক্স কে চিন্তা করতেছি, আমি 10-কে চিন্তা করতেছি না, আমি কাকে চিন্তা করব বলেন? এক্স কে এক্স কে। এক্স। যাকে ধরবো। এক্স এর মান কি হবে, 10-এর চেয়ে বড় না ছোট বলেন? ছোট। ছোট। অবশ্যই ছোট। ছোট। তার মানে আমি বলতে চাই যে অ্যারোর দিকে যে তীরের দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় ছোট, যেটার ইংরেজি হচ্ছে লেস দেন। ঠিক আছে। জি স্যার।
লেস দেন, আর আর আরেকটা হচ্ছে মানে গ্রেটার আমাদের দেন। একটা হচ্ছে লেস দেন আর একটা হচ্ছে গ্রেটার দেন। তাহলে আমি আরেকবার বলি, দেখেন, এক্স গ্রেটার দেন 10, এক্স লেস দেন 10। তাহলে এইটার বাংলা কি? এক্স এর মান 10-এর চেয়ে কি বড় নাকি ছোট? বড়। 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 এইটার বড় স্যার, বাংলা একটা কি? এক্স এর প্রথমটা মান তো 10-এর বড়, চেয়ে বড় নাকি ছোট? ছোট, ছোট। এটা ছোট। ছোট ছোট। স্যার। স্যার আমি এখন একটা আমি কথা এখানে বলতে একটা চাচ্ছি টান এখানে। দিলাম, এখানেও একটা টান দিলাম। এটা দ্বারা বোঝায় এক্স এর মান 10-এর সমান স্যার বা এক্স 10-এর এর চেয়ে মান বড়, আর এইটা দ্বারা চেয়ে বড়, বোঝায় এক্স এর মান 10-এর সমান বা 10-এর চেয়ে ছোট। বুঝতে পারছেন? দশের চেয়ে ছোট। হ্যাঁ, জি স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা জি স্যার, স্যার। মোট কথা ঠিক আছে। যেটা এই পেটের ভিতর তবে আমরা থাকবে যখন সেটা বড়, অসমতা করব আর যেটা তীরের বা মধ্যে থাকবে সেটা ছোট। ইনইকুয়ালিটি পড়বো, তখন আরো ভালোভাবে এই জিনিসগুলো শিখবো। অসমতার একটা চ্যাপ্টারই আছে আমাদের, একদিন আমরা শুধু অসমতা নিয়ে আলোচনা করব। বর্তমানে বিসিএস পরীক্ষায় কিন্তু অসমতা থেকে প্রশ্ন বেশি আসতেছে, পিএসসি পরীক্ষাগুলোতেও অসমতা জি থেকে স্যার। প্রশ্ন আসতেছে, এবং কিছুটা কঠিন প্রশ্ন আসে স্যার, অসমতা থেকে। এই জন্য একটু ভালো ধারণা নিব আমরা। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে আসি। আচ্ছা বলেন তো, 181 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? প্রবৃদ্ধ প্রবৃদ্ধ। কোণ। এক্স্যাক্টলি, প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ। কোণ। তাহলে বলেন, প্রবৃদ্ধ কোণকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি, পি বা আর দ্বারা, রিফ্লেক্স অ্যাঙ্গেল আর দ্বারা প্রকাশ করি, তাহলে বলেন তো দেখি, এরকম বলতে পারি যে 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। দেখেন তো দেখি, লেস দেন গ্রেটার দেন ঠিক আছে কিনা? জি স্যার। হ্যাঁ। এক্স্যাক্টলি। জি স্যার। অর্থাৎ স্যার আর আমি এর একটা কথা মানটা বলতে মানে চাচ্ছি এখানে স্যার, প্রবৃদ্ধ মানে কোণ, বা প্রবৃদ্ধ স্যার কোণের একটা ইংরেজি কথা বলতে কিন্তু চাচ্ছি। রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে প্রবৃদ্ধ কোণের মানটা 180 অপেক্ষা বড় কিন্তু 360 অপেক্ষা কি ছোট। 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 তাহলে 181 ডিগ্রি নিশ্চয়ই এই রেঞ্জের মধ্যে পড়তেছে, তাহলে প্রবৃদ্ধ কোণ হবে। স্যার ওকে। এখানে একটা কথা বলতে চাচ্ছি, হ্যাঁ, তো এইভাবে আমাদের একটা এই কথা এগুলো। বলতে চাচ্ছি। হ্যাঁ, বলেন বলেন। জোরে বল। যা ওই প্রশ্নটা নিয়ে এসেন, যে লেস দেন আর গ্রেটার দেন এটা, লাস্টের হ্যাঁ। অঙ্কটা। হ্যাঁ, যে ওখানে যে, হ্যাঁ স্যার এটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে এখানে 180 ডিগ্রি ছোট, আর এর মান বড়, হ্যাঁ, আর এখানে 360 ডিগ্রি বড়, আর এর মান ছোট, হ্যাঁ, এক্স্যাক্টলি। না, আপনাকে নাকি? আপনাকে আর কে চিন্তা করে পড়তে, আপনি 180 আর 360 আগে বলবেন না, আপনি আর কে আগে চিন্তা করেন। আর মানে কি কোণ বলেন? ও আচ্ছা আচ্ছা, আর কে আগে চিন্তা করবেন? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ। কোণ। তাহলে প্রবৃদ্ধ প্রবৃদ্ধ কোণ। কোণের মানটা বলেন তো 180 অপেক্ষা কি স্যার বড়। 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 বড়? আর বড়। প্রবৃদ্ধ কোণের মানটা বলেন তো 360 ডিগ্রি অপেক্ষা কি? ছোট। ছোট। হ্যাঁ, বুঝতে পারছেন কাকে টার্গেট করলাম? হ্যাঁ, জি স্যার। মানে এভাবে টার্গেট করে। সংখ্যাটাকে এখন আপনি টার্গেট যদি করতে একবার হবে। 180 বলেন, একবার আর বলেন, একবার 360 বলেন, তাহলে কিন্তু গোলমাল লেগে যাবে। আপনাকে টার্গেট করতে হবে যে আমি বলতে চাচ্ছি প্রবৃদ্ধ কোণ, মানে মনে করেন আমি লিখে দিলাম যে প্রবৃদ্ধ, তাহলে প্রবৃদ্ধ কোণের মান এভাবে দিলাম, তাহলে 180 অপেক্ষা বড়, হুম, 360 অপেক্ষা ছোট। বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে? বুঝছি বুঝছি স্যার। জি ওকে, জাস্ট এভাবে। এখন আপনি যদি মনে করেন যে আমি এভাবে দিব, আমি এইভাবে না দিয়ে আমি এই দিকে দিব, যে আর এর মানটা আমি এইভাবে দিব, তাহলে বলেন তো দেখি, 100 360 অপেক্ষা ছোট কিন্তু 180 অপেক্ষা বড়, বলেন তো দেখি এবার এইভাবে দিতে হচ্ছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। জি স্যার স্যার। একই হ্যাঁ, তো। দেখেন, আবারও আবারও হুম। আর এর মানটা 180 অপেক্ষা কি হচ্ছে? বড়। বড়। বড় বড়। হচ্ছে। কিন্তু 360 অপেক্ষা কি 360 হচ্ছে? অপেক্ষা ছোট। তাহলে বুঝতে পারছেন, ছোট। ছোট। লেস দেন গ্রেটার দেন আপনি যেদিকেই ঘুরান না কেন, আপনাকে অসমতার মূল জিনিসটা ঠিক রাখতে হবে। এই হচ্ছে হিসাব। আচ্ছা, এবার আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটা দেখেন, 0 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? বলেন, কেউ একজন বলেন তো। 90 ডিগ্রি। 0 ডিগ্রি। না, 90 ডিগ্রি। জি জি জিরো স্যার। ডিগ্রি 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। হ্যাঁ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আমরা পূরক কোণ বলতে কি বুঝি? দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 90 ডিগ্রি। ডিগ্রি। 90 আর ডিগ্রি। সম্পূরক বলতে বুঝি দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি? 180। 180। 180 180 ডিগ্রি। এখন আমি যদি বলি পূরক কোণের একটা 10 ডিগ্রি আর একটা কত ডিগ্রি? স্যার 80। 80 ডিগ্রি। 70। আমি যদি বলি আশি পূরক আশি কোণের, ডিগ্রি মানে দুটো 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 মিলে 90 হইতে হবে। আমি যদি বলি পূরক কোণের একটা হুম, 20 ডিগ্রি আর একটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। 70। 70 ডিগ্রি। 70 আচ্ছা, ডিগ্রি। পূরক কোণের একটা 0 ডিগ্রি, তাহলে আর একটা কত হবে? 90 90 ডিগ্রি। 90 ডিগ্রি। ডিগ্রি। 90 এই জন্য 90 ডিগ্রি। আপনাদের উত্তরগুলো কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। এখানে দেখেন জিরো আছে, স্যার, 80ও আছে। হ্যাঁ, বলেন। স্যার পুরো কোনটা স্যার একটু দেখানো আচ্ছা, যাবে পূরক কোণ আমি চিত্র ছবি এঁকে আকারে দিচ্ছি। স্যার? পূরক কোণ সম্পর্কিত সমকোণের সাথে,
পূরক কোণ জি স্যার। মানে কি? কয় সমকোণ বলেন তো? পূরক কোণ মানে কয় সমকোণ? এক এক সমকোণ। সমকোণ। আবার বলেন, এক পূরক কোণ সমকোণ। মানে কয় সমকোণ? এক এক সমকোণ। এক সমকোণ। সমকোণ। আমি একটু অন্য কালার দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন। ধরেন এই এই কোণটা বলেন তো দেখি, এটা 90 ডিগ্রি বা এক সমকোণ কিনা? জি স্যার। হুম। এক সমকোণ, পূরক। এবার আসেন যে আমরা পূরক কোণের যখন সংজ্ঞা শিখব, পূরক কোণ কাকে বলে? আমরা বলবো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে সেটির একটি পূরক কোণ। অপরটির কি অপরটির কোণ বলেন? পূরক কোণ। হ্যাঁ, পূরক কোণ। আমি লিখে দিলাম, ভালো করে লাইনটা খেয়াল করবেন। যে পূরক কোণ হইতে গেলে কয়টা কোণ থাকতে হবে কমপক্ষে? কমপক্ষে মানে দুইটাই থাকবে, দুইটা কোণ। দুইটার দুইটা কোণ। বেশিও না, দুইটার কমও না। একটা কোণ কখনো পূরক কোণ হয় না। তাহলে দুটি কোণের সমষ্টি কত ডিগ্রি হইতে হবে? 90। 90 ডিগ্রি। ডিগ্রি হতে আচ্ছা, হবে। তাহলে আমরা তো জানি এটা 90 ডিগ্রি। আচ্ছা, আমি এখানে একটা কোণ অঙ্কন করলাম, ধরেন আমি এখানে একটা ছোট কোণ অঙ্কন করলাম, যেটাকে আমি দিলাম 25, ধরেন আমি দিলাম 30 ডিগ্রি। কত ডিগ্রি দিলাম? 30। 30। আর একটা আচ্ছা, 50 বললাম ডিগ্রি। যে এখানে বললাম জিরোর জায়গায় আমি বললাম যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? বলেন তো দেখি কত উত্তর? 60 ডিগ্রি। 50 ডিগ্রি। 50। 50%। তার মানে দুটো মিলে সবসময় কত ডিগ্রি হতে 60 হবে? 60 দুটো মিলে 60। 90 হইতে হবে। তাহলে একটা যদি 90 30 হয় আর একটা কত হবে? 60। 60 বা 60 হবে। কি স্যার এখানে ক্লিয়ার? আরেকটা কথা আছে আমার হ্যাঁ স্যার। বলেন। স্যার একটা কথা আছে, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনি 0 ডিগ্রি কোণের পূরক কোণের মানটা চিত্র আঁকে দেখেন তো, 0 ডিগ্রি কোণ আচ্ছা, কোনটাকে ধরবেন এবার 90 আসেন, মিলাতে আমি গেলে? আমি বলতেছি আপনাকে। এই যে কোণটা আমরা অঙ্কন করলাম, হ্যাঁ। আচ্ছা, আপনি সংখ্যা রেখা চেনেন তো নাকি? হ্যাঁ সংখ্যা রেখা চেনেন না এরকম? হ্যাঁ হ্যাঁ। সংখ্যা রেখা চেনেন। আচ্ছা বলেন তো, আমি এই দিকে আমি 5 পর্যন্ত বসাবো, আর উপর দিকে আমি ধরেন 3 পর্যন্ত বসাবো, তাহলে উপর দিকে 3 আর ডান দিকে 5। আচ্ছা, আমি এখান থেকে হিসাব করলাম, দেখেন লাল কালার দিয়ে দিচ্ছি। বলেন তো এখান থেকে এখানে কি আমি 1 দেই, নাকি এখানে আমি 0 ধরি? বলেন তো দেখি। 0, তারপরে 1, স্যার তারপরে জিরো, 2, এখানে জিরো। তারপরে 3, 0। তারপরে 4, তারপরে কি 5। আচ্ছা বলেন তো, এখানে কিছু না লিখলেও এখানে কি আছে বলেন তো? জিরো আছে। জিরো 0। আছে। আচ্ছা, আমরা কি এটা এটা জিরো সবসময় তো লিখি না, আবার উপরে ধরি 1, তারপরে 2, তারপরে এখানে ধরলাম 3। তার মানে জিরো আমরা বসাই না, কিন্তু উজ্জ্বলভাবে আমরা বুঝি যে একের পূর্বে জিরো আছে। এরকম খেয়াল করেন, আমি যদি বলি যে এই কোণটা হচ্ছে আমাদের একটা কি কোণ? এটা হচ্ছে টোটালটা একটা 90 ডিগ্রি পূরক কোণ। কোণ। 90 ডিগ্রি কোণ। এখন আমি বললাম 90 একে ডিগ্রি আমার পূরক কোণ বানাইতে হবে। আচ্ছা, পূরক কোণ বানাইলে বলেন তো দেখি, এটার উপরেই আমাকে একটা 0 ডিগ্রি কোণ বানাইতে হবে কিনা এইভাবে? মানে আচ্ছা তার আচ্ছা। মানে এখানে কোনো কোণই নাই। কোনো কোণ নাই মানে কি ডিগ্রি বলেন? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। ঠিক আছে। 0 ডিগ্রি। আমি যদি বলি কোনো কিছুই নাই, আপনি কি ধরবেন বলেন? কি ধরবেন? জিরো জিরো। ধরবে। জিরো। সব এই জন্য সমান আমরা 90। বলি যে এটার কিন্তু কোনো চিত্ররূপ আপনি দেখাইতে পারবেন না, জাস্ট এইভাবে আপনাকে মনে রাখতে হবে বিষয়টা। মানে কোনো চিত্র নাই, কিন্তু আমি যে একটা কালারের উপর আবার যে ওভারল্যাপিং করলাম, এটাই হচ্ছে 0 ডিগ্রি কোণ, মানে ওইটাই 0 ডিগ্রি কোণ। এখন আমি যদি বলি 1 ডিগ্রি কোণ, বলেন তো দেখি এইরকম ছোট্ট একটা কোণ হবে কিনা 1 ডিগ্রি? বলেন তো, দেখা যায় যায় না, এরকম হবে না? হ্যাঁ জি জি স্যার। জি স্যার। 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 আমি যদি বলি 5 ডিগ্রি কোণ, বলেন তো দেখি তাহলে 5 ডিগ্রি কোণ কোনটা হবে? একদম ছোট্ট একটা কোণ, বলেন তো এটা 5 ডিগ্রি কোণ। বুঝতে পারছেন? স্যার। তার মানে জি স্যার। 5 ডিগ্রি, 4 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তার মানে বলেন তো এটা মিশে যাবে কিনা 0 ডিগ্রি হইলে? এটা জি হচ্ছে স্যার। জি স্যার। তার মানে মানে জি এটা জি। আপনি থিওরিটিক্যালি বিষয়টা বোঝেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। তাহলে পূরক মানে দুটো মিলে 90। তাহলে একটা যদি 90 হয় আর একটা 0, একটা যদি 89 হয় একটা 1 ডিগ্রি, একটা যদি 10 ডিগ্রি হয় আর একটা 80 ডিগ্রি, একটা 80 যদি ডিগ্রি। কত হয় বলেন তো? 89.9 ডিগ্রি যদি হয়, তাহলে বলেন তো একটা 0.1 ডিগ্রি হবে কিনা? 0 জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা? মানে ব্যাপারগুলো জাস্ট এইভাবে কাজ করে, ঠিক আছে। মানে আপনাকে জাস্ট একটু বুঝতে বুঝতে হবে। তো পারছি। আমার মনে হয় যে আজকে আর ক্লাসটা কন্টিনিউ না না করি।